হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। রাসেল তো সামনের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে, কেননা পরীকে তো এতটাই সুন্দর লাগছে যে রাসেল পরীর দিক থেকে চোখ ফেরাতেই পারছে না, যেটা দেখে পরী অনেকটাই লজ্জা পেয়ে যায়। আর শেখা তো রাসেলকে পরীর দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে হিংসায় লুচির মতো ফুলতে থাকে আর বলে, দুলাভাই, শুধু বউটাকে দেখলেই কি হবে? আশেপাশে যে এত সুন্দর শালীরা থাকে, তাদের দিকেও তো একটু নজর দিতে হবে, তাই না? নজর তো দিতেই চাই, কিন্তু ভয় হয় যদি বিনা মেঘে বজ্রপাত হয়। আপনি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেন কেন? আর বিনা মেঘে আবার বজ্রপাত হয় কেমনে? আমি তো জানি না, তোমার আপুকে জিজ্ঞেস করো কেমন, না হলে আবার আমার উপরে ঘূর্ণিঝড় আসতে পারে। এইদিকে পরী তো রাসেলের কথা শুনে রাগে লুচির মতো ফুলতেছে আর মনে হচ্ছে এই বুঝি ফেটে যাবে। শিখা, তোরে আমি বলছি না এইভাবে কথা বলবি না, তাহলে তুই এইভাবে কথা বললি কেন? আর রাসেল, তোরে তো খাইছি আমি। মেয়ে দেখলে কথা বলতে লোভ হয়, তাই না? আমি কই বললাম? তোমার বোনই তো আগে আগে আমার সাথে কথা বললো, আমি শুধু সেই কথার উত্তর দিলাম। এইখানে আমার দোষ কোথায়? তুই তো কথা বলবি কেন? আমি বলছি না তুই কারোর সাথে কথা বলবি না? এদিকে শিখা বুঝতে পারছে ওই রাগ আরো চরম পর্যায়ে পৌঁছছে, তাই শিখা বলে, পরি আপু, তোমরা কি এইভাবে ঝগড়া করেই দিন পার করবে, নাকি শপিং করো মতে যাবে? এই পরি, চলো তো, দেরি হয়ে যাচ্ছে। এইভাবে কথা বলে এখানেই সময় শেষ করলে শপিং আর করতে হবে না। আমি কথা বললেই দোষ, তাই না? যা তুই, আমি শপিং করতেই যাব না। দেখেছেন ভাই, এই হলো মেয়েদের রাগ। ঠিকই শপিং করতে যাবে, কিন্তু রাগ না করেই থাকতে পারবে না। এই পরি, রাগ করছো কেন? তুমি যদি শপিং করতে না যাও তাহলে বাবা আমার পিঠে সালা বেঁধে পিটাবে, সেটা কি তুমি জানো না? তোকে বাবার হাতে মার না খাওয়ালে তো আর তুই ঠিক হবি না, তাই বাধ্য হয়ে আমাকে এটাই করতে হবে। ওই চলো তো, আগে তোমার যত রাগ আছে আমার উপরে সেটা পরে দেখাবে, বুঝলে? এত করে যখন বলতিছো, তখন কি করে মানা করি বলো? আচ্ছা চলো। ভাব দেখলে বাঁচি না মনে মনে। রাসেল পরী ও শিখাকে নিয়ে শপিং মলে চলে আসে। গাড়ির ঘটনা আর বললাম না, কারণ ঝগড়া ছাড়া কিছুই তো আর হয়নি। ওই গুন্ডি, দেখো কত সুন্দর সুন্দর শাড়ি, তাড়াতাড়ি পছন্দ কর, বুঝলি? রাসেলের কথা শুনে পরী আবারও রাগে গাল ফুলিয়ে থাকে, না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। দেখ রাসেল, ভালো হচ্ছে না কিন্তু। এর আগে কড়াই গন্ডাই হিসাব আমি বিয়ের পর বুঝে নিব। এই বলে পরী ওর পছন্দের সব জিনিস রাসেলকে পছন্দ করতে বলে, আর পরী রাসেলের জন্য পছন্দ করে। এদিকে শিখা তো ওদের এসব দেখে হিংসায় জ্বলে যাচ্ছে। শিখার জন্য কিছু কিনে শপিং শেষ করে। পরি, চলো এখন একটা রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে তারপর বাসায় যাই, কেমন? আপু, দুলাভাই কিন্তু কথাটা খারাপ বলেনি, খুবই সুন্দর একটা আইডিয়া বের করেছি। তুই চুপ থাকতো, শুধু শুধু আমার বরের টাকা খসানো ধান্দা, তাই না? কি কিপটে মেয়েরে বাবা, বিয়ের আগে স্বামীর টাকা খসানো নিয়ে এত চিন্তা, না জানি বিয়ের পর কি হবে মনে মনে। আচ্ছা আপু, তুমি এত কিপটা কেন? স্বামীর টাকা বাঁচাতে হলে এমন কিপটামি করলে কোনো দোষ নেই, বুঝলি? আর চল, খেতে চাইনিজ মানা করেছে, কে আর কি হবে। তারপর রাসেল ওদের নিয়ে পাশে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে বাসায় চলে আসে। পরীদের বাসায় রেখে রাসেল ওর বাসায় চলে যায়। পরীর পছন্দের সবকিছু কিনে দিয়েছিস তো নাকি? না মা, আমি পরীর পছন্দের কিছুই পরীকে কিনে দেই নাই। কি বললি তুই? তোকে না বললাম পরীর পছন্দের সবকিছু তুই কিনে দিবি, কিন্তু তুই সেটা না করে এখন সেটা জোর গলায় বলছিস। মা, তুমি না পুরা কথা না শুনে এমনি চিল্লাচিল্লি শুরু করে দাও। আগে পুরা কথাটা মন দিয়ে যদি শুনতে, তাহলে এইরকম ভুল আর করতে হতো না। খুলে বলতো আসলে প্রকৃতপক্ষে ঘটনাটা আসলে কি ঘটেছে? আরে মা, আসলে হয়েছে কি, পরী আমার জন্য সব পছন্দ করে কিনেছে, আর আমি পছন্দ করে পরীর জন্য কিনেছি। এই কথাটা আগে বললেই
কিন্তু আর আমি এইভাবে কথা বলতাম না, শুধু শুধু তোকে বকা দিলাম। হইছে হইছে, এখন আমি যাই তাহলে। তুমি তোমার ফাজিল বৌমা নিয়েই পড়ে থাকো। আমি তো এখন পর হয়ে গেছি, তাই না? দেখ, পাতলামি কথা একদম বলবি না, এই আমি বলে দিলাম। আর যা, রুমে গিয়ে রেস্ট কর, আমি বরং তোর জন্য খাবার তৈরি করি। রাসেল সেখান থেকে তার রুমে চলে যায়। এইদিকে শিখা মনে মনে প্ল্যান করতে থাকে রাসেলকে কিভাবে তার প্রেমের জালে ফাঁসাবে, কিন্তু কোনো কিছুই ভেবে পায় না। ভাবতে ভাবতে বিয়ের দিন চলে আসে। আজকে রাসেল আর পরীর বিয়ে। দুই বাড়িতেই খুব আনন্দ উল্লাসের ভিড়ে যেন কোনো কমতি নেই। সারা বাড়ি খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে, এ যেন রাজবাড়ির থেকে কোনো অংশেই কম না। এদিকে রেহানা চৌধুরীর দৌড়াদৌড়ি যেন শেষ নেই। একবার এই কাজের কাছে যাচ্ছে তো আরেকবার ওই কাজের কাছে যাচ্ছে। এর মাঝে রাসেলকেও যে কতবার তৈরি হতে বলেছে তার কোনো হিসাবই নেই। রাসেল, তোকে কতবার বললাম রেডি হতে, সময় কি তোর জন্য বসে থাকবে নাকি? হ্যাঁ, আর এই যে রাশেদ, তুমি ওকে বোঝাতে পারো না? আন্টি, আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি এখনই ওকে রেডি করতেছি। রেহানা চৌধুরী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে সবাই বিয়ে বাড়িতে চলে আসে। গেটে সকল কার্য শেষ করে খাবার পর্ব খতম করে। এইবার বিয়ের আসল কাজে পালা। কাজী সাহেব সকল নিয়ম মেনে বিয়ের কাজ অর্ধ সম্পূর্ণ করে চলে যান, আর মাওলানা সাহেব এসে সে অর্ধ সম্পূর্ণ বিয়েটাকে সম্পূর্ণ করেন। এইবার বিদায়ের পালা। চারিদিকে যেন কান্নার রোল পড়ে গেছে। পরীর চোখের পানি কেঁদে কেঁদেই মুখটা লাল করে ফেলেছে। এইদিকে শিখার তো মনের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। রাসেল আর পরীর বিয়ে দেখে কিছুতেই মানতে পারতেছে না তার পছন্দের মানুষের সাথে পরীকে। রাসেল পরীকে ধরে আছে। সবার থেকে বিদায় নিয়ে রাসেল পরীকে গাড়িতে বসায়। কিছু সময় পরে সবাই বাড়ি চলে আসে। এখন যে কাজ শেষ হয়েছে তা কিন্তুই নয়। ওই যে ছেলের বাড়িতেও যে দরজা আটকে টাকা নেওয়া হয় সেটার কথাই বলতেছি। সবাই জেদ ধরেছে 20,000 টাকা না দিলে বউ ঘরের ভিতরে ঢুকতে পারবে না। পরীর সাথে যারা এসেছে তারা তো একটা কিপ্টে, তাই বেচারা রাসেলের উপর দিয়েই 20,000 টাকার ঝড়টা গেল। কি করবে, সে তো পরীর কষ্ট একদম সহ্য করতে পারে না। পরী বাসর ঘরে বসে আছে, সবাই কথা বলছে, আর বেচারা রাসেল তো এতিমের মতো ছাদে দাঁড়িয়ে নিস্তব্ধ আকাশ দেখতেছে। রাশেদের জরুরি একটা কাজ থাকায় রাশেদ চলে গেছে। রাত প্রায় অনেক হয়েছে। ঘড়ি কাটা 1টা ছুঁই ছুঁই ভাব। সেই দিকে রাসেলের কোনো খেয়াল নেই। রাসেল ধীরে ধীরে রুমের সামনে এসে আস্তে আস্তে দরজা খুলেই তো অবাক, কেননা পরী কিরণমালার কটকটির মতো ভয়ঙ্কর রূপ নিয়ে বসে আছে। রাসেল তো অনেকটাই ভয় পায়। রাসেল ধীরে ধীরে পরীর কাছে গিয়ে, কি ব্যাপার? আমার শান্ত মেজাজের বউটা এমন ভয়ঙ্কর রূপ নিয়ে বসে আছে কেন? পরী রাসেলের কথা শুনে রাসেলের কলার ধরে জোরে জোরে বলে, এই, তোর এখন আসার সময় হলো? সারা রাত বাইরে থাকলেই তো পারতি, এখন আসার কি দরকার ছিল? দেখো বউ, এত রাত হয়েছে, আমার সেটার খেয়ালই নেই। এমনভাবে রাগ করো না, রাগলে কিন্তু তোমাকে ভূতনির মতো লাগে। ভাই রে ভাই, এমনিতেই পরীর রাগের কারণে গরম তেল হয়ে আছে, তার মাঝে আবার রাসেল পানি দিল। এখন ভাবে তাহলে গরম তেলের কি অবস্থা হবে। পরী রাগে রাসেলকে মারতে থাকে। আমি ভূতনি তাই না? দাঁড়া, তোকে আজ ভূতনির রূপ দেখাবো। এইভাবে রাগ দেখে কথা বললে আমার তো হার্ট ফেল করার মতো অবস্থা হবে গো। এমন রাগী চরিনী রূপটা লুকিয়ে রাখো শোনা, রাত পেরিয়ে গেলে আবার সাধন করা সম্ভব হবে না। তোর সাবধানে গোষ্ঠী কেলাই আমি। তুই যা, বের হ আজকে ঘর থেকে, আর তোর কোনো জায়গা নেই শোনা। না জান পাখি, এত বড় শাস্তি দিতে পারো না, একটু শাস্তি কম করলে হয় না বলো? আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছো তখন কি আমি তোমার কথা না শুনে পারি? না, 50 বার কানে ধরে সরি বলো তোমার পাঠক পাঠিকাদের সামনে। হ্যাঁ, এটা করলে তো সবাই বলবে তুমি একটা গুন্ডি। তাতে কি বলো, সবাই তো জানে তোমার মিষ্টি বউটা একটা গুন্ডি বাঘিনী। কি আর করা, বেচারা রাসেল কান ধরে পরীর কথা মতো 50 বার সরি বলে। পরী রাসেলকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে মণিমুক্তাকে জয় করার জন্য যুদ্ধে নেমে পড়ে। কিভাবে যুদ্ধ হলো সেটা না আপনারা বিয়ের পরে জেনে নিয়ে কেমন? দুজনেই যুদ্ধ করতে করতে নেতিয়ে যায়। রাসেল পরীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে রাসেলের আগেই
ঘুম ভাঙে পরি। পরি ঘুম থেকে উঠেই গোসল করে রুমে এসে ভেজা চুলের পানি রাসেলের চোখে দিতেই রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল চোখ মেলেই দেখতে পায় পরি রাসেলের কাছে দাঁড়িয়ে চুলের পানি দিয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করছে। রাসেল পরীকে এক টানে ওর উপরে নিয়ে নেয়। পরি তাল সামলাতে না পেরে সোজা রাসেলের বুকের উপরে পড়ে যায়। এই ফাজিল, কি হচ্ছে এটা? রাতে তো শান্তিতে একটুও ঘুমাতে দাওনি, আবার এখন শুরু করছো? ওঠো বলছি, বেলা অনেক হয়েছে। সকালে এইরকম সেজেগুজে যদি কোনো বউ তার স্বামীর ঘুম ভাঙাতে আসে তাহলে স্বামীর কি অবস্থা হয় তুমি জানো? এত কিছু জানতে হবে না আর। একদম দুষ্টুমি করার চিন্তা মাথায় আনবে না বলে দিলাম। এখন লক্ষ্মী ছেলের মতো ফটাফট ঘুম থেকে ওঠো। রাসেল পরীকে আর কিছু না বলতে দিয়েই পরীর ঠোঁটজোড়া ওর দখলে নিয়ে নেয়। পরীও রেসপন্স করতে শুরু করে। এই জন্য এক অন্যরকম অনুভূতি। পরীর ঠোঁটে এজন্য মধু আছে। দুজনে খুব আদরের সাথে একে অন্যের ঠোঁট থেকে মধু একটু একটু করে চুষে খাচ্ছে। পাক্কা 10 মিনিট পরে রাসেল পরীকে ছেড়ে দিয়ে আবারও টান দিয়ে কিস করতে শুরু করে। পরী ছোটার জন্য ছোটাছুটি করছে, কিন্তু পারছে না। কিছু সময় পরে রাসেল এমনিতেই ছেড়ে দেয়। দুজনেই হাঁপাচ্ছে। এই, তুমি কি আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছো নাকি? আর একটু হলেই তো আমার দম বন্ধ হয়ে আসছিল। এই আসো না এদিকে, তোমার ওই চুলের একটু মিষ্টি মাতাল করা বাসনা নেই? দেখো, একদম বাজে চিন্তা মাথায় আনবে না বলে দিলাম। এখন উঠে পড়ো। সবাই সেই কখন উঠেছে। রাসেল পরীকে আবারও বাহুডোরে জড়িয়ে নিয়ে কিস করার জন্য যেই না পরীর ঠোঁটের কাছে নিয়ে আসে, হোমনি পরী অতি চালাকির সাথে বলে ওঠে, আম্মু, তুমি কখন আসলে? একটু বলে আসলেই তো হতো। রাসেল পরীর মুখে আম্মু কথাটা শুনি ঠাস করে পরীকে ছেড়ে দেয়। আর পরী বেচারি তো এক দৌড়ে হাওনের সামনে এসে চুল ঠিক করতে বসে। রাসেল বিছানা থেকে উঠে, আমার সাথে বাটপারি তাই না? এর মজা দেখাবো নি জানো, শুধু সময়টা আসতে দাও। দেখা যাবে তুমি কি করতে পারো। আমি সেই অপেক্ষায় কিন্তু রইলাম প্রাণের স্বামী। রাসেল আস্তে আস্তে পরীর কাছে এসে পেছন থেকে পরীর গায়ে চুমু দেয়। পরী রাসেলের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। রাসেল পরীর লম্বা চুলের মাঝে মুখ গুজে নাক দিয়ে মিষ্টি সুবাস নিতে থাকে। একটু পরে রাসেল পরীকে ছেড়ে ওয়াশরুমে চলে যায়। পাগল একটা, সারাক্ষণ শুধু রোমান্টিক মুড নিয়েই থাকে। বুঝি না এত রোমান্স কোথা থেকে আসে। রাসেল পরীর কথাগুলো ওয়াশরুম থেকে শুনতে পায় আর বলে, জান পাখি, রোমান্স কোথা থেকে আসে সেটা কি তুমি দেখতে চাও নাকি বলো? রাসেলের কথা শুনে পরী পিছনে ফিরে দেখে রাসেল ওয়াশরুমের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে উপরের কথাগুলো বলছে। না, একদম না। তুমি ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছো কেন শুনি? যার ঘরে এত সুন্দরী বউ থাকে তার কি অন্য কাজে মন বসে বলো? পরী আর কিছু বলতে যাবে তার আগেই রেহানা চৌধুরী দরজায় এসে পরীকে ডাকে। আর সেটা শুনে রাসেল ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। পরী গিয়ে দরজা খুলে দেয়। কিরে মা, ঘুম কি ভাঙলো নাকি আর ঘুমাতে হবে? আর বলিও না আম্মু, ঘুম তো সে কখন ভেঙেছে। তোমার পাগল ছেলেই তো ঘুম থেকে উঠতে চায় না। তুমি অভ্যাস করেছো 12টা পর্যন্ত ঘুমানোর, এখন সকালে কিভাবে উঠবে, তাই না? আর বলিস না, ওই রকমই। আর তুই তো রোজ ওর ঘুম ভাঙাতি, তাই সেটা তুই ভালোই জানিস। আর এগুলো পরে রেডি হয়ে নিচে আয়, কেমন? রেহানা চৌধুরী পরীর হাতে কিছু শাড়ি গহনা আর অন্য অন্য জিনিস দিয়ে উপরের কথাগুলো বলল। ঠিক আছে আম্মু, আমি এখনই পড়ে আসতেছি, তুমি কোনো চিন্তা করিও না। ওকে, তাহলে তাড়াতাড়ি আয়, বাইরে অনেক মানুষ, বুঝলি? রেহানা চৌধুরী উপরের কথাগুলো বলেই নিচে চলে যায়। পরী সবগুলো শাড়ির ভেতর থেকে একটা শাড়ি পছন্দ করে নেয়, সাথে ম্যাচিং করা সব কিছু। একদম দেখতে যেন পরীর মতোই লাগতেছে। এই অবস্থায় পরীকে কোনো কবি দেখতো তাহলে অনায়াসে হাজারো কবিতা লিখে ফেলতো। আর যে ছেলে দেখবে সেই ক্রাশ খেতে বাধ্য। রাসেল ওয়াশরুম থেকে বেরিয়ে পরীকে দেখে তো হাঁ করে তাকিয়ে থাকে। আমার রুমে পরি কিভাবে আসলো? পরী রাসেলের কথা শুনে একটু লজ্জায় পায় আর লজ্জা ভরা কণ্ঠে বলে, পরি কোথা থেকে আসবে? আমি তোমার বউ, দেখতেছ না? খুব সুন্দর লাগছে
এই শাড়িতে মনে হচ্ছে এখন একটু রোমান্টিক মুডে ফিরে আসি। এই না না না, একদম না। এখন রোমান্স করলে আমার সাজুগুজু সব নষ্ট হয়ে যাবে। অনেক কষ্ট করে সেরেছি। আচ্ছা ঠিক আছে, আমার জান পাখি কষ্ট করেছে, তাই আর কিছু করলাম না। এইভাবে আরো কিছু কথা বলে রাসেলও রেডি হয়ে পরীকে সাথে নিয়ে হাতে হাত রেখে নিচে নামতে থাকে। এদিকে একজোড়া চোখ রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এখনই খেয়ে ফেলবে। সবাই অনেক প্রশংসা করতেছে, দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে। পরী গিয়ে ওই শ্বশুর শাশুড়ির পায়ে ধরে সালাম করে। রায়হান চৌধুরী পরীকে একটা হীরা দিয়ে কাজ করা নেকলেস পরিয়ে দেয়। পরী অনেক খুশি শ্বশুরের থেকে এমন উপহার পেয়ে। মা দেখ তো কেমন হয়েছে, আমি কিন্তু আবার তেমন ভালো পছন্দ করতে পারি না। বাবা পছন্দ করতে পারবা না, তাই যতটা সুন্দর আর পছন্দ করতে পারলে না জানি কেমন হতো। হয়েছে, আর বলতে হবে না। তা তোর কোনো খারাপ লাগছে না তো আমার এই ছোট্ট বাড়িতে? না, আমার খুব ভালো লাগতেছে। এই রাজপ্রাসাদে এত বড় বাড়ি আমি এখন ঘুরে ঘুরে শেষ করতে পারিনি, আর তুমি বলতেছো ছোট্ট বাড়ি। এভাবে কথা বললেই কি হবে নাকি? ওদের নাস্তা করতে দিতে হবে। যেই নাস্তা পাইতে আসো তাহলে আবার নাস্তা খেতে হবে কেন? ঢং দেখলে গা জ্বলে যায়। পরি মজা করে নে, পরে কিন্তু আর মজা করতে পারবি না মনে মনে। সবাই একসাথে বসে নাস্তা করে নেয়। এভাবে আরো অনেক কথা হয় তাদের মাঝে। সময়ের চাকা পরিবর্তন হতে হতেই দিনটা শেষ হতে থাকে। রাসেল ও পরীকে ওর বাড়িতে নিয়ে যায় সবাই, কেননা বিয়ের পরের দিন নাকি মেয়ের বাড়িতে যেতে হয়। মা পরি, তুই রাসেলকে নিয়ে তোর রুমে যা, আমি বরং তোদের জন্য খাবারের ব্যবস্থা করি, কেমন? আচ্ছা আম্মু, ঠিক আছে, তুমি যাও। এই মিস্টার স্বামী, চলো রুমে। চলো, কিন্তু আমি তো তোমার রুম চিনি না। ওই বলে কি আমার রুম নাকি চেনে না। ওই চলো তো, একদম দুষ্টুমি না, বুঝলে? রাসেল আর পুরীর এমন ভালোবাসা দেখে শিখার যেন গা রাগে পুড়ে যাচ্ছে। সহ্য হচ্ছে না এসব। শিখা শুধু রাসেলকে তার জীবনেই চায়, অন্য কারো সাথেই কখনোই সহ্য করতে পারবে না। এইসব ভাবতেছে, ঠিক তখনই শিখার ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতেই যা শুনতে পায় সেটাতে আরো মন খারাপ হয়ে যায়, কেননা শিখাকে আজকেই বাসায় যেতে হবে কি একটা জরুরি কাজে। এখন সে কি করবে কিছুই ভেবে পায় না। অবশেষে সিদ্ধান্ত নেয় বাসায় যাবে, তবে কিছুদিন পর আবার আসবে। ততদিন পুরী এনজয় করে নিক। এইসব ভাবতে ভাবতেই শিখা ওর আন্টির কাছে চলে আসে। কি শিখা, কিছু কি বলবি? আর তোর মুখটা এত শুকনো লাগতেছে কেন? শুকনো লাগবে নাই বা কেন? তোমাদের ছেড়ে যে আজকেই আমাকে বাসায় যেতে হবে। আম্মু ফোন করে বলল একটা জরুরি কাজ পড়ে গেছে। কি বলছিস, এখন চলে যাবি নাকি? এক্ষুনি চলে যাব। আচ্ছা, খেয়ে তারপর পরির সাথে দেখা করে যা, কেমন? না খালা, পরির সাথে দেখা করলে পরি আমাকে যেতে দিতেই চাইবে না। এইভাবে আরো কিছু কথা বলে শিখা ওর জিনিসপত্র নিয়ে বাসায় চলে যায়। এইদিকে পরি আর রাসেল খাবার খাওয়ার জন্য নিচে আসে। রাসেল তো খাবারের আইটেম দেখে পুরাই অবাক। এত খাবার কে খাবে? আসো বাবা, বসো। আর বেশি কিছুক্ষণ কিছুর ব্যবস্থা করতে পারিনি, কিছু মনে করিও না। আম্মা বেশি কিছু করতে পারেন নাই, তাই আমার কাছে মনে হচ্ছে যে বাজারে আর কিছু বাকি মনে হয় নাই। বাবা, এটা সামান্য কিছু। আচ্ছা বসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা আম্মু, সে কখন থেকে আমি লক্ষ্য করতেছি শিখা বাসায় নেই। কোথায় গেছে ও? ও আর বলিস না, সেখান নাকি বাসায় কি একটা জরুরি কাজ পড়েছে, তাই চলে গেছে। তোকে বললে যেতে দিবি না দেখে ও তোকে না বলেই চলে গেছে। শাকচুনি গেছে না ভালোই হয়েছে, ওই পেতনির নজর খারাপ মনে হয়। ও আচ্ছা, বুঝলাম তাহলে। এইদিকে রাসেল ধীরে ধীরে খেতে শুরু করে। খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে, তবুও যেন প্লেটের খাবারটাই শেষ করতে পারছে না। এমন সময় দরজার কাছ থেকে কেউ একজন বলে ওঠে, যেটা দেখার জন্য সবাই পেছনে মুড়ে তাকায়।
কি ব্যাপার পরিমা, তুমি রাসেলকে ভালো খাবার দাওনি কেন? রাসেল তো কিছুই খাচ্ছে না, মনে হয় খাবারগুলো ভালো হয়নি। আমি তো সব কিছু ভালো করেই তৈরি করেছি, আর রাসেল তো একটু একটু করে খাচ্ছে। তুমি কি চোখে আজকাল কম দেখতে শুরু করেছো নাকি? হ্যাঁ, দেখো, আমার একমাত্র মেয়ের জামাই রাসেল, ওর খাবারে কোনো যেন ত্রুটি না হয়। এইদিকে রাসেল তো পরির বাবার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তার শাশুড়ি মা তো কষ্ট করে কত রকমের খাবার বানিয়েছে, তাও নাকি খাবার কম আর ভালো মনে হচ্ছে না। বাবা, আমি তো খাচ্ছি, আর খাবারগুলো অনেক স্বাদ ও ভালো হয়েছে। বলতেই হবে আম্মার হাতে জাদু আছে। মিথ্যা কেন বলো? যদি ভালো হয়ে থাকে তাহলে তুমি সবগুলো খাবার খাচ্ছ না কেন? বাবা, আমি তো খাচ্ছি। এই সবগুলো খাবার খেলে তো আমার রুমে যাওয়ার পরিবর্তে হসপিটালে যেতে হবে। সেটা বললে তো হবে না বাবা, তোমাকে এইসব খেতে হবে। আমার একমাত্র মেয়ের জামাই বলে কথা। এই পরি, বড় মাছের মোড়াটা রাসেলের পেটে যেত। আচ্ছা বাবা, দিচ্ছি, তুমি কোনো চিন্তা করিও না। আমি তো একটা খাচ্ছি, এটা না হয় আব্বুর জন্য রেখে দাও। আমি আর খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। সে কি বাবা, মাছটা কি ছোট মনে হচ্ছে নাকি বলো? কত ঘুরে ঘুরে তোমার জন্য এই মাছেরটা নিয়ে এসেছি। বাবা, এই মাছটা যদি ছোট বলেন তাহলে বড় মাছ কোনটাকে বলবেন সেটা জানতে চাওয়া অবুঝ মন আমার। এইভাবে আরো অনেক কথা বলে হাসি ঠাট্টার মাঝ দিয়ে খাবার পর্ব শেষ করে। সোফায় বসে সবাই এটা ওটা নিয়ে গল্প করে। রাতে রাসেল বিছানার খাটের সাথে বালিশ দিয়ে আধো শোয়ার মতো করে শুয়ে আছে, আর পরি আয়নার সামনে বসে কি যেন করতেছে, আর রাসেলের ফোনটা দিয়ে এটা ওটা করতেছে। এমন সময় রাসেলের ফোনে একটা SMS আসে। পরি ঠাস করে মেসেজটা দেখে, আর দেখেই তো পরির মনে অমাবস্যার রাতের মতো অন্ধকার নেমে আসে। তাহলে চলেন জেনে আসি কি ছিল সেই মেসেজটায়। আসলে মেসেজটা করেছে শিখা, আর মেসেজটায় লেখা ছিল, কি হলো জান, তোমার না আজকে আমার সাথে হোটেলে দেখা করার কথা ছিল? তার জন্য আমি পরীকে না বলে শুধু খালামণিকে বলে চলে আসলাম। কেন আসলে না? আমার বাগানের ফুলে তো অনেক মধু জমে আছে, তোমাকে আজকে মধু খাওয়াতাম। আচ্ছা, কোনো ব্যাপার না, জানি তুমি পরী শাকচুন্নির জন্য আসতে পারোনি, তবে কালকে কিন্তু আসবেই, এই আমি বলে দিলাম। তোমার ছোঁয়া পেতে শরীরটা আনচান করতেছে শুধু। আর হ্যাঁ, পরী যেন বুঝতে না পারে তুমি ওর অগোচরে আমার সাথে প্রেমলীলায় লিপ্ত। ভাই রে ভাই, পুরো মেসেজটা পড়ে পরির চোখ দিয়ে বৃষ্টির পানির মতো অঝোর ধারায় পানি পড়তে থাকে, যেটা রাসেলের চোখ এড়াতে পারে না। কি ব্যাপার পরি, তুমি এইভাবে কান্না করতেছো কেন? কি হলো তোমার? তুমি আমার সাথে এমন করবে কোনোদিনও কল্পনা করতে পারিনি। কি কমতি ছিল আমার মাঝে যে তুমি প্রেম লীলায় জড়িয়ে গেছো? বলো আমাকে, বলো। কি বলছো এইসব? আর আমি কার সাথে প্রেম করতে গেলাম শুনি? শুধু মিথ্যা অপবাদ কেন দিচ্ছ? চুপ চুপ, একদম চুপ। মিথ্যা বলে কি হবে? তুই শিখার সাথে প্রেম করস, আগে বললেই আমি এই বিয়েটা হতে দিতাম না। কেন দুইটা জীবন নষ্ট করলি? কি বলছো এইসব? আমি কেন শিখার সাথে প্রেম করতে যাব? আমার কি খাইয়া দাইয়া কোনো কাজ নাই নাকি? রাসেলের কথা শুনে পরির অনেক রাগ ওঠে, যেটা পরির পক্ষে কন্ট্রোল করা সম্ভব হয়। ঠাস করে রাসেলের গালে লাগিয়ে দেয়। রাসেল অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। আজকে রাসেলের চোখে পানি। পরি বলতে থাকে, কুত্তার বাচ্চা, তুই কেন এমন করলি? আমার কি কোনো কিছুর কমতি ছিল নাকি তোকে পুরোপুরি সুখ দিতে পারতাম না? বল। পরি, অনেক বলেছ, এইবার থামো। যদি আমাকে মিথ্যা অপবাদ দিতে চাও তাহলে সোজাসুজি দিলেই হতো। এইভাবে নানানভাবে কথা বলে সময় নষ্ট করে কি লাভ? আরে তোকে তো আর কি বলবো রে, তুই তো একটা কালসাপ। তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, আর তুই কি না সামান্য একটা মেয়ের জন্য আমার সাথে এমন করলি? দেখো, তুমি এমনিতেই আমার উপরে দোষারোপ করতে পারো না। কিসের ভিত্তিতে এইসব বলতেছো? পরি রাসেলকে আবারও ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে রাগী কণ্ঠে বলে, কুত্তার বাচ্চা, এইসব শুনেও বুঝতে পারিস না? আমি এমনি এমনি তো আর বলতেছি না, তোর প্রমাণ চাই তাই না? এই দেখ, তোর মাসুকার সাথে হোটেলে যেতে চেয়েছিলি, সেটাই দেখ। রাসেলের দিকে ফোনটা এগিয়ে দিয়ে রাগী গলায় বলে উপরের কথাগুলো পড়ি। রাসেলের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এই দিকে পরির কোনো খেয়াল নেই।
রাসেলের অনেক কষ্ট হচ্ছে, চোখ দিয়ে যেন অঝোর ধারায় শ্রাবণের বৃষ্টি হচ্ছে। রাসেল কষ্টের সাথে মেসেজটা পড়ে পুরাই অবাক হয়ে যায়। এমনটা সে কখনোই কল্পনা করতে পারেনি। পরি, দেখো এসব মিথ্যে। আমি তোমার বোনকে কখনো এমন কথা বা ফোন করিনি। যদি তুই না করে থাকিস তাহলে শিখা এসব কেন বললো? আমি ওইসব কিছুই জানি না। তুমি আমাকে বিশ্বাস করো, আমি এইসব কিছু করিনি। আমার সাথে মনে হয় তোমার বোন মিথ্যা গেম খেলার চেষ্টা করতেছে। আরে বিশ্বাস তো তোকে করা যায় যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে। তোর মতো নিমক হারামিকে বিশ্বাস করা আর নিজেকে ঠকাতে চাই না। প্লিজ পরি, বোঝার চেষ্টা করো, আমি এসব কিছুই করিনি। তোমার বোনকে ফোন দিয়ে শুনতে পারো তুমি। আসলে এমন কথা শুনে পরি আরো উত্তেজিত হয়ে যায়, জোরে জোরে কথা বলতে শুরু করে, যার জন্য পরির মা বাবা দুজনেই দৌড়ে চলে আসে আর পরীকে জিজ্ঞেস করে, পরি, এভাবে চিৎকার করতেছিস কেন? আর আসলে ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে কেন? পরি তখন সম্পূর্ণ ঘটনা ওর বাবা মাকে খুলে বলে, যেটা শুনে দুজনেই অনেকটাই রেগে যায়। আর পরির বাবা রাসেলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। তোকে নিজের সন্তানের মতো ভালোবেসেছিলাম আর তুই তার প্রতিদান দিলি। তুই কি এরকম পরকীয়া তো জঘন্য কাজ করতে পারলি? বাবা, বিশ্বাস করেন আমি এইসব কিছুই করিনি। সবটাই শিখার সাজানো নাটক। পরির মা রাসেলের গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। এমনিতেই ঠোঁট কেটে রক্ত পড়ছিল, আর এখন মনে হচ্ছে রক্ত কোনো বাধাই মানছে না। খুব কষ্ট হচ্ছে রাসেলের। চুপ কর লম্পট, তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। একটা মেয়ে কেন তোর সাথে নাটক করার জন্য তার দামি জিনিস ইজ্জতের ফালুদা করতে যাবে? আপনারা শিখাকে ফোন করে জেনে নেন, তাহলে আপনাদের ভুল ধারণাটা ভেঙে যাবে। দাঁড়া, তোর এই ইচ্ছাটাকে পূরণ করতেছি। পরি, ওর ফোন থেকে শিখে কল দে তো। ঠিক আছে বাবা, আমি এখনই দিচ্ছি। পরি রাসেলের ফোন থেকে শিখাকে ফোন দেয়। শিখা মনে হয় ফোনটার জন্যই অপেক্ষা করতেছিল। দেওয়া মাত্রই রিসিভ করে। হ্যালো জানু, এত সময় পরে আমার কথা মনে হলো? তুমি জানো আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। এইসব শুনে সবার চোখ তো কপালে, আর রাসেলের চোখ তো বেরিয়ে আসার মতো অবস্থা। আপনি এসব কি বলছেন? আপনার সাথে আমি কখন কথা বলছি? জান, এইভাবে বলো না প্লিজ। সেই দিন আমার সাথে শুয়ে বললে আমি নাকি অনেক মজার জিনিস, তাই তো ভালোবাসার পরীক্ষা দিতে আবার শুতে চেয়েছিলে। আমি তোমার জন্য ইজ্জত কেন নিজের জীবনটাকে বিলিয়ে দিত একবারও ভাববো না। এই কথা শুনেই পরি ঠাস করে ফোনটা আছাড় দিয়ে টুকরো টুকরো করে ফেলে। বেচারা রাসেল অবাক হয়ে তাকিয়ে আছে, কিছুই বলার নেই। সে যে মিথ্যার জালে পেঁচিয়ে গেছে। বের হবার রাস্তা খুঁজে বের করা অনেক কঠিন। ওই ফকিনীর বাচ্চা, এখন কি বলবি বল? সবটাই কি শিখার সাজানো নাটক? কি মনে করেছিস একটা গাছে চড়েই তুই সব গাছের ফল খাবি আর কেউ কিছুই বুঝতে পারবে না? রাসেল, তুই এমন, সেটা আমি কখনো ভাবতে পারিনি। পরির বাবা, ওকে পুলিশে দাও। আমার মেয়ের সাথে এমন জঘন্যতম নাটক করে পরির জীবন নষ্ট করার জন্য। বাবা, আমি এই কুত্তার বাচ্চার থেকে মুক্তি চাই। আমি ওর সাথে একটা মুহূর্তের জন্য থাকতে পারবো না। এই বের হ আমার বাড়ি থেকে, না হলে কার ধাক্কা দিয়ে বের করব। রাসেল জানে আর কিছু বলেই লাভ নেই, কে কিছু বিশ্বাস করবে না। ও যেটাই করুক না কেন সেটা ওর বিপরীতেই যাবে। আমি চলে যাব, কিন্তু এখন তো রাত। বাসায় গেলে বাবা মা অনেক কষ্ট পাবে, তাই আমাকে একটু আজকে রাতটা থাকতে দিন। সকাল হওয়ার আগে চলে যাব। না, আমার বাড়িতে তোর মতো লম্পটের কোনো জায়গা নেই। চল ফটাফট বের হ। দয়া করেন, আমি কথা দিচ্ছি সকালে আমার মুখ দেখার আগেই আমি চলে যাব। আচ্ছা, গিয়ে স্টোর রুমে শুয়ে পড়, আর ভুলেও আমাদের বাড়িতে আসার চেষ্টাও করবি না। এই আমি বলে দিলাম। বেশি বিশ্বাস করেছিলাম, যার জন্য এমন প্রতিদান পেলাম। ধন্যবাদ আমাকে স্টোর রুমে হলেও থাকার সুযোগ দেওয়ার জন্য। আর পরি ম্যাডাম, আজকে যেই কারণে আমার সাথে এমন করলে একদিন এটার জন্য আফসোস করবে। সেদিন ফিরে পাবে না, জানতে পারবে আমি নির্দোষ, কিন্তু সেদিন আর আমাকে কাছে পাবে না। ভালো থেকো, আর বাবা মা পারলে ক্ষমা করে দিয়েন। রাসেলের এমন কথা শুনে পরি যেই কাজটি করে সেটার জন্য কেউ মোটেই প্রস্তুত ছিল না।
কারণ পরি তার হাতে থাকা রাসেলের পরিয়ে দেওয়া আংটিটা রাসেলের মুখের উপর ছুঁড়ে মারে আর চিল্লান দিয়ে বলে, কুত্তার বাচ্চা, তোর মতো লম্পটের কোনো জিনিস আমার কাছে রাখতে চাই না। আর কি বললি, তোর জন্য কান্না করব? আসলে রে, তোর মতো লম্পটের জন্য এই চোখের কোণা কোনো পানি ঝরবে না। এখন তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে দূর হ। রাসেল আর কোনো কথা না বাড়িয়ে পরির বাড়ি থেকে বেরিয়ে পড়ে। চোখ থেকে যেন অঝোর ধারায় পানি ঝরছে, থামার কোনো নামগন্ধই নেই। পরি কিভাবে পারলো এইসব বলতে? একটাবার সত্যটা যাচাই করেও তো দেখতে পারত। রাসেল এসব ভাবতে ভাবতেই বাসায় চলে আসে। ওর বাবা মা রাগে মুড নিয়ে সোফায় বসে আছে। রাসেল বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথেই, রাসেল, কোনোদিন ভাবিনি তোর জন্য সমাজের কাছে আমাদের এতটা ছোট হতে হবে। কেন করলি এমন, ঘরে বউ থাকতেও? হ্যাঁ রাসেল, বল। পরি তো আর তোকে কম ভালোবাসতো না, বলতে গেলে ওর জীবনের থেকেও তোকে বেশি ভালোবাসতো। বাবা মা একটিবারের জন্য বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। সবটাই আমার বিরুদ্ধে সাজানো নাটক। নাটক করেছো বুঝলাম, তাহলে ওই মেয়ে পরীকে তোর সামনে ফোনে ওইসব স্বীকার করলো কেন? শোন, একটা মেয়ে আর যাই করুক না কেন, নিজের ইজ্জত নিয়ে কখনোই ধরনের তামাশা করে না। মা, তুমিও আমাকে অবিশ্বাস করলে। আমার লক্ষ্য গুণ বিশ্বাস ছিল। পৃথিবীর সব মানুষ যদি আমাকে অবিশ্বাস করে, তারপরেও তুমি আমাকে বিশ্বাস করবে। কিন্তু এই ধারণাটা আমার ভুল। বিশ্বাস তাকেই করা যায় যে বিশ্বাস রাখার মতো কাজ করে। আরে বৌমার মাঝে কিসের কমতি ছিল বলতে পারিস? মা প্লিজ, একটা বারের জন্য বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। ওই মেয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই। খবরদার, আমাকে মা বলে ডাকবি না। যদি তোর ওই পাপি মুখে আমাকে মা বলে ডাকিস, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না, এটা আপনাদের বাড়ি। আপনারা কেন চলে যাবেন? তার চেয়ে বরং আমি নিজেই চলে যাচ্ছি। আর কখনো আপনাদের সামনে আসবো না নিজেকে নির্দোষ প্রমাণ করতে। তবে আপনারা যে ভুল কাজ করলেন সেটা একদিন হাড়ে হাড়ে টের পাবেন। সেদিন হয়তো আমাকে খুব করে ডাকবেন, কিন্তু আফসোস, সেদিন হয়তো আপনাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি নামক মানুষটাই এই পৃথিবীর বুকে থাকবো না। ভালো থাকবেন, আর পারলে এই পাপী মানুষটাকে ক্ষমা করে দিয়েন। আসি। রাসেল আর কোনো কথা না বলে নিজের কাছে থাকা টাকা পয়সা, মোবাইল সব কিছু ওর মায়ের সামনে রেখে শূন্য হাতে চলে যায়। রাসেলের চোখ থেকে যেন অশ্রুর ভিড় জমেছে। রেহানা চৌধুরী যে শান্তি পাচ্ছে তা কিন্তু নয়, তার চোখেও পানি। আজ নিজের সন্তানের সঞ্চারকে এইভাবে কষ্ট দিয়ে রাসেল হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে আসে। কি করবে কিছুই বুঝতে পারে না সে। অবশেষে সিদ্ধান্ত নেয় এই শহরেই থাকবে না, চলে যাবে অনেক দূরে, যেখানে কেউ খুঁজে পাবে না। রাসেল একটা মাল ভর্তি ট্রাকে উঠে বসে পড়ে। জানে না ট্রাকটা যাবে কোথায়। এইদিকে পরি ওর ফোনটা থেকে শিখার ফোনে কল দেয়। শিখা, তুই যদি আগে বলতি রাসেল তোর সাথে অবৈধ সম্পর্ক করছে, তাহলে আমি কখনোই ওকে বিয়ে করতাম না। কেন আজ আমার জীবনটা এইভাবে নষ্ট করলি? হা হা, তোর জীবন আমি নষ্ট করিনি। রাসেল শুধুই আমার। তুই রাসেলকে ডিভোর্স দিয়ে দে, আমি ওকে বিয়ে করে আপন করে নিব। তুই ওকে কোনো কষ্ট দিস না আপু। আমি ওর কোনো কষ্ট সহ্য করতে পারবো না। ওর যদি কোনো কষ্ট হয় তাহলে আমি তোকে ছেড়ে কথা বলবো না। আইসে মায়ের থেকে মাসের দরদ বেশি দেখাইতে, দেখে নিব তোকে। পরি আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। চোখের নোনা জল যেন গড়িয়ে গড়িয়ে গাল বেয়ে পড়তেছে। রাসেল, কেন করলি এমন? আমি তো তোকে অনেক কিছুর কমতে রাখিনি, কোনো কিছু। নিজের চাইতেও অনেক বেশি ভালোবাসি রে, কেন এমন করলি? এইসব বলছে আর অঝোর ধারায় চোখের জল ফেলছে পরি। সেজন্য মানতেই পারছে না এসব। এইদিকে শিখার অনেক আনন্দ হচ্ছে রাসেলকে এখন নিজের করে পারবে বলে। আহা, কি পেঁয়াজটাই না লাগাইয়ে দিলাম। এখন না থাকবে কোনো বাঁশ, না বাজবে বাঁশরি। এখন রাসেল শুধুই আমার। রাসেলকে আমার হওয়া থেকে কেউ আটকাতেই পারবে না। এদিকে রাসেল ট্রাকে উঠে বসে আছে। ট্রাকটা চলতে শুরু করছে। কথায় তার গন্তব্য সেটাই যাওয়া না। রাসেল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। যখন ঘুম ভাঙে তখন দেখতে পায় ট্রাক দাঁড়িয়ে আছে এবং একটু একটু করে দিনে আলো দেখা যাচ্ছে। রাসেল ধীরে ধীরে ট্রাক থেকে
নেমে পড়ে মানুষের অগোচরে। সেখান থেকে কিছুটা দূরে এসে দেখতে পারে সে এখন চট্টগ্রাম শহরের মধ্যে আছে। সে তো কিছুই চেনে না, কি করবে? হাতে কোনো টাকা পয়সাও নেই। এসব ভাবতে ভাবতেই সামনের দিকে পা বাড়ায় রাসেল। এইদিকে রাসেলের মা বাবা ভেবেছে রাসেল হয়তো রাতে তাদের কথায় কিছুটা রাগ করে দারুণের রুমে এসে গেছে, তাই তারা সেখানে যায় রাসেলকে দেখতে। কিন্তু সেইখানে রাসেল নেই, তো বাড়ির কোথাও নেই। হতাশা যেন চৌধুরী পরিবারকে ঘিরে ধরে। রাসেলের বাবা, আমার ছেলে কোথায়? ওকে তো কোথাও দেখতে পারছি না। আমিও তো সেটাই ভাবতেছি। আসলে রাতে ওকে একটু বেশি বলে ফেলেছি, আর ও তো কোনো টাকা পয়সা বা মোবাইলও নিয়ে যায়নি। এখন কি হবে? আমি কিছুই জানি না, তুমি আমার ছেলেকে খুঁজে এনে দাও। আমি ওকে খুঁজতে পারবো না। তোমার ইচ্ছে থাকলে তুমি খুঁজে আনো গা, এই আমি বলে দিলাম। ছেলে না হয় একটা ভুল করেই ফেলেছে, তার জন্য আমরা এমন করব? আমরা তো বাবা মা নামের কলঙ্ক। এইভাবেই রেহানা চৌধুরী নানান কথা বলতেছে আর কান্না করতেছে। পরিও রাতে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম ভাঙতেই উঠে ফ্রেশ হয়ে ওর মায়ের কাছে যায়। আম্মু, আমি মনে হয় রাসেলের সাথে একটু বেশি করে ফেলেছি, তাই না? ও তো অনেক কষ্ট পেয়েছে। আমি তো একটু খোঁজ নিয়েও দেখতে পারতাম, কারণ শিখাকে তো আর রাসেল আগে কখনো দেখেনি। তাহলে হঠাৎ 2 দিনের চেনা জানাই এটা কিভাবে করতে পারে? তাও এই 2 দিন তো রাসেল আমার সাথেই ছিল। শোন, ওর জন্য এসব ভেবে কোনো লাভ নেই। ভালো হয়েছে যে আমরা আগেই জেনে গেছি যে ও এতটা খারাপ। এখন আমি কি করব বলো? আমি কি ওকে ছাড়া থাকতে পারবো? যাকে একটা মুহূর্তের জন্য চোখের আড়াল করলেই আমি ভেঙে পড়ি, আর আজ ওকে ছাড়া কিভাবে থাকতে পারি? তুই কোনো চিন্তা করিস না, আমি উকিলের সাথে কথা বলে দেখছি কি করা যায়। পরীর উকিলের কথাটা শুনেই যেন বুকের মাঝে কেমন করে ওঠে। এমনটা তো হওয়ার কথা ছিল না, তাহলে আজ কেন হলো? এইদিকে দিন পেরিয়ে রাত হয়ে এলো, তবুও রাসেল শুধু এখানে ওখানে ঘুরেই যাচ্ছে খাবারের জন্য। কিছুই করতে পারলো না, শুধুমাত্র পথের পাশে পড়ে থাকা নলকূপের পানি ছাড়া। আজ পাটাও তার সাথে বেইমানি করতেছে। সারাদিন খায়নি বলে শরীরে শক্তিও নেই, তার জন্য পাটাও সামনের দিকে যাচ্ছে না। এইভাবে অতি কষ্টের মাঝে কেটে যায় 2টা দিন 2 রাত। রাসেল একটা নিরিবিলি জায়গায় বসে চোখের জল ফেলছে। পেটে দানা পানি কিছুই পড়েনি। কাজের জন্য অনেক চেষ্টা করছে, শুধুমাত্র 3 বেলা খাবারের বদলে কেউ কাজ দেয়নি বা খাবার। চোখ যেন এই বন্ধ হয়ে আসবে। শেষবারের মতো ওর মায়ের মুখটা ভেসে ওঠে। ঠাস করে মাটিতে লুটিয়ে পড়ে রাসেলের নিস্তেজ হয়ে যাওয়া দেহ। চোখ দিয়ে অশ্রু এখনো পড়তেছে। একটা জিনিস আছে যার কখনো ক্ষুধা লাগে না। আর হয়তো রাসেল নামক ছেলেটা থাকবে না এই পৃথিবীতে। কেউ আর কখনো ওকে ভুল বুঝে বকা দিতে পারবে না। কি হবে রাসেলে? সে কি আদৌ আমাদের মাঝে ফিরে আসবে, নাকি এইভাবেই পড়ে থাকবে না ফেরার দেশে যাওয়ার জন্য ভিসা পাওয়ার আগ পর্যন্ত? সে কি আদৌ আমাদের মাঝে ফিরে আসবে, নাকি এইভাবেই পড়ে থাকবে না ফেরার দেশে যাওয়ার জন্য ভিসা পাওয়ার আগ পর্যন্ত? দেখা যাক আল্লাহ কি করে ওর সাথে আপনার সাথেই থাকে। এইভাবেই কেটে যায় 3টা দিন। রাসেল ধীরে ধীরে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে একটা বন্দি রুমে, যেটা ছিল হসপিটাল। রাসেল ওর পাশে একটা মেয়েকে দেখতে পায়। মেয়ে তো নয়, যেন আসমান থেকে নেমে আসা কোনো এক পরী। মেয়েটা রাসেলের বেডের পাশে মাথা রেখে ঘুমিয়েছিল। রাসেলের নাচাড়া টের পেয়ে ঘুম ভেঙে যায় মেয়েটির। দেখতে পায় রাসেলের জ্ঞান ফিরেছে। আপনার তাহলে জ্ঞান ফিরলো? তা এখন কেমন লাগছে আপনার? আমি কোথায় আর আপনি বা কে? দেখে তো মনে হচ্ছে আগে কখনো দেখি নাই। আরে এত উত্তেজিত হবেন না, আমার নাম বৃষ্টি। আমি আর আপুই আপনাকে হসপিটালে নিয়ে এসেছি। আপনার জ্ঞান ফিরলো আজকে 3 দিন পর। কি বলেন? আমি তাহলে এখানে 3 দিন হলো অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার জন্য আপনাদের অনেক কষ্টও হলো। আরে এভাবে কেন বলছেন? মানুষ হয়ে মানুষের সেবা করেছি মাত্র, আর এটা করা তো আমাদের দায়িত্ব। তা মিস্টার, আপনার নামটা কি সেটাই তো এখনো জানা হলো না। ও হ্যাঁ, আমার নামটাই তো আপনাকে বলতে ভুলে গেছি। আমি হলাম আবির মাহমুদ রাসেল। আপনার ইচ্ছা হলে রাসেল বলেই ডাকতে পারেন।
আমার তো ইচ্ছে করছে আপনাকে জামাই বলে ডাকতে। কি বললেন? আবার বলেন তো, আমি ভালো করে বুঝতেই পারলাম না। কি বললেন? না কিছু না, আর সবকিছু না বোঝাই ভালো। ও আচ্ছা, এটাও তো ঠিক। আপনি কত বুঝবান একটা মেয়ে, আমাকে কতটা সুন্দর করে বুঝিয়ে দিলেন। তা আপনি ওইখানে ওইভাবে পড়েছিলেন কেন? ডাক্তার তো বলেছে আপনার নাকি 2 দিন ধরে না খেয়ে থাকার জন্য অমন অবস্থা হয়েছে। বাদ দিন তো, আপনার আপুকে তো দেখতে পারতেছি না, সে কোথায়? রাসেল ওই কথাটা ঘুরানোর জন্য অন্য কথা বলতে শুরু করে, কারণ এখন এরা শুনলেও যদি ভুল বোঝে। ও, আর আপু পুলিশের চাকরি করে, একটু আগেই আমার ভাগ্নিকে নিয়ে স্কুলে রেখে অফিসে গিয়েছে। ও আচ্ছা, আপনারা আমার জন্য অনেক করলেন। একটা অপরিচিত মানুষের জন্য কেউ এত কিছু করে, সেটা আপনাদের না দেখলে বুঝতেই পারতাম না। আরে ধুর, এইভাবে বলেন না তো, আমরাও তো মানুষ তাই না? তাহলে একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে ওইভাবে কি করে মরতে দিতাম বলেন? বৃষ্টির কথা যত শুনছে ততই যেন মুগ্ধ হচ্ছে রাসেল। একটা মেয়ে এত সুন্দর করে গুছিয়ে কথা বলা আর এত ভালো কি করে হতে পারে? এই যে মিস্টার, এইভাবে কোথায় হারিয়ে গেলেন? রাসেলের ধ্যান ভাঙে বৃষ্টির এমন করে হাতে তৈরি বাজানোর শব্দ। কই, কোথায়? আমি তো এখানেই আপনার সামনে শুয়ে আছি, চোখে দেখতে পারতেছেন না বুঝি? এখন চোখে একটু কমই দেখছি। চোখের সামনে এমন হাই পাওয়ারের বিউটি যদি থাকে তাহলে কি আর অন্য কিছু চোখে পড়ে? এই আপনি না আজই কখন দেখে কি বিড়বিড় করে বলছেন, সেটা না পারছি শুনতে আর না পারছি বুঝতে। এইভাবে আরো অনেকটা সময় অতিবাহিত হয়। রাসেল আগের থেকে একটু সুস্থ, আর সুস্থ হবেই না বা কেন? এত সুন্দর পরিষেবা পেলে অসুখ এমনি দরজা দিলে পালাবে। রাসেলকে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রাখে, আর এইদিকে বিকেলে বৃষ্টির বোন কুয়াশা চলে আসে। বৃষ্টির অবস্থা এখন কেমন? আর আগের থেকে একটু ভালো নাকি সেই রকমই আছে? না আপু, রাসেলের জ্ঞান ফিরেছে, আর এখন ডাক্তার ওকে ঘুমানোর ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রেখেছে। কিরে কুয়াশা, এই রাসেলটা আবার কি? আমি তো কোনো রাসেলকে চিনি না। আরে আপু, ওই ছেলের নাম আবির মাহমুদ রাসেল। ছেলেটা না খুবই ভালো, কথাবার্তা আচার আচরণ সবকিছু যেন একদম পারফেক্ট। ওহ আচ্ছা। আর বৃষ্টি, তুই তো সেই 3 দিন ধরে এখানে পড়ে আসোস, এখন বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে যা। বৃষ্টি ওর বোনের কথাই আর যেন মানা করতে পারল না, কেননা বৃষ্টি এই 3 দিন ধরে রাসেলের পাশেই থেকেছে। একটা মুহূর্তের জন্য রাসেলকে একা ফেলে কোথাও যায়নি। আচ্ছা আপু, তুমি রাসেলের কাছে থাকো, আমি তাহলে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ওর জন্য খাবার নিয়ে আসি। আমি আছি, তুই যা তাড়াতাড়ি। আর বাসায় গিয়ে আবার ঘুমিয়ে পড়িস না, তুই তো আবার সেই লেভেলের ঘুম পাগলি। কি? আমি একটু ঘুমাই বলে তুমি আমাকে ঘুম পাগলি বলবে? কুয়াশার কথায় বৃষ্টি একটু অভিমান করে উপরের কথাগুলো বলে। হয়েছে, আর ঢং করতে হবে না, তুই যা তাড়াতাড়ি। বৃষ্টি আর কোনো কথা না বলে সোজা গাড়ি নিয়ে বাসা চলে যায়। আপনারা আবার ভাবতেছেন গাড়ি কোথায় পেল? আসলে বৃষ্টিরা অনেক বড়। ওর বাবা মা ব্যবসার জন্য বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। এখানে শুধু বৃষ্টি আর কুয়াশা, তার মেয়েকে নিয়েই থাকে। কুয়াশার স্বামীও বাইরে থাকে। বিকেলের দিকে রাসেলের ঘুম ভাঙে। রাসেল, তোমার ঘুম ভাঙলো? আর তোমার এখন কেমন লাগতেছে? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? আপু, আমার কোনো কষ্টই হচ্ছে না। আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, এখানে যে ছিল সে কোথায়? ওহ, আমি তো ভুলেই গেছি যে তুমি আমাকে চিনবে না। আমি কুয়াশা, বৃষ্টির বড় আপু। বৃষ্টিকে বাসায় পাঠিয়েছি, এই 3 দিন হলো বাসায় যাই না, তোমার পাশেই ছিল সারাক্ষণ। সে আমার জন্য অনেক কষ্ট করেছে, জানি না এই তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো কিনা। আরে কি বলতেছো এইসব? আর কিসের ঋণ পরিশোধ করার কথা বলতেছো? আমরা যা করেছি সেটা তো আমাদের কর্তব্য ছিল। আসলে আমি আপনাদের যত দেখছি ততই অবাক হচ্ছি। এই পৃথিবীতে এত ভালো মানুষ যে আছে, সেটা আপনাদের না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। এইভাবে রাসেল ও কুয়াশা আরো অনেকটা সময় কথা বলে। কিছু সময় পরে বৃষ্টি বাসা থেকে খাবার নিয়ে চলে আসে, আর কুয়াশা বৃষ্টিকে রেখেই বাসায় চলে যায়। বৃষ্টি খাবার প্লেটে খাবার বাড়ে। এই নিন, লক্ষ্মী ছেলের মতো চুপটি করে খেয়ে নিন, কোনো রকম কথাবার্তা ছাড়া।
আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন নাকি আংশিক বুঝে বাকিটুকুতে ভেজাল আছে? এইভাবে বললে তো খাওয়ার ইচ্ছে না থাকলেও খেতে হবে। সেটাই, এখন খেয়ে নিন। রাসেল আর কিছু না বলে চুপচাপ খেতে থাকে এক মনে। আর বৃষ্টি এক ভিনে রাসেলের খাওয়ার দিকে তাকিয়ে আছে। রাসেল যে বৃষ্টির মুখের সামনে খাবারের লোকমা হাতে নিয়ে আছে সেই দিকে রাসেলের কোনো খেয়ালই নেই। এই যে কোথায় হারিয়ে গেলেন? আমি সেই কখন থেকে এভাবে আছি। এই আমি খেয়ে এসেছি, আপনি খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে, আমার আবার দুবার বলার অভ্যাস নাই। রাসেল আবারও খাওয়া শুরু করে। বৃষ্টি শুধু মনে মনে বকা দিচ্ছে। আর একবার বললে কি এমন হতো? আমি কি মানা করতাম নাকি? কিপটুস একটা। রাসেলের খাবার খাওয়া শেষ হয়ে যায়। বৃষ্টি সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখে। এইভাবে রাত দিন পেরিয়ে রাত চলে আসে। আপনি তো এই কয়েকদিনে আমার জন্য অনেক কষ্ট করেছেন। এখন বাসায় যান, না হলে এখানে ঘুমাবেন কোথায়? হাসপাতালের যে একটা ছোট বেড। কেন? তোমার ওই ছোট বুকটাতেই মাথা রেখে 1000 বছর পার করে দিতে পারবো অনায়াসে। আমার কোনো কষ্টই হবে না। বুঝি না, আপনি এত বিড়বিড় করে কি এমন কথা বলেন? নাকি আপনার সাথে কোনো জিন বা ভূত আছে? কি যে বলেন না, এমনি একটা। আচ্ছা রাত তো অনেক হয়েছে, এখন আপনি ঘুমিয়ে পড়েন, আমি আপনার পাশেই আছি। রাসেল আর কিছু না বলে সোজা ঘুমিয়ে পড়ে। কারণ ও জানে কিছু বলেও লাভ নেই, কেননা বৃষ্টি কিছুই শুনবে না। এইদিকে রাত্রি যত গভীর হচ্ছে বৃষ্টির ঘুম ততই বৃদ্ধি পাচ্ছে। এক সময় আর জেগে থাকতে না পেরে কখন যে রাসেলের পাশে মাথা রেখে ঘুমিয়ে গেছে সেটার কোনো খেয়ালই নেই। সকালে রাসেলের আগেই ঘুম ভাঙে বৃষ্টি চোখ খুলতেই বুঝতে পারে সে রাসেলের বুকের উপরে মাথা রেখে শুয়ে আছে মুচকে একটা হাসি দিয়ে। ইস, সারা জীবন যদি এই বুকটাতে মাথা রেখে কাটিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো আমার থেকে সুখী আর কেউ হতো না। পরি হাসতে হাসতে উপরের কথাগুলো বলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে রাসেল জেগে গেছে। শুভ সকাল, আপনার ঘুম কেমন হলো? আমার ঘুম তো ভালোই হয়েছে, তা আপনার অনেক কষ্টে ভরা ঘুম কেমন হলো? কষ্টে ভরা ঘুম আবার কি হতে পারে শুনি? এই যে এখানে থাকার কোনো জায়গা নেই, তবু আপনি অনেক কষ্ট করে ঘুমিয়েছেন রাতে। এভাবে তাদের মাঝে আরো অনেক কথা হয়। এদিকে পড়ি কয়েকদিন হলো ঠিকমতো কিছুই খায় না। না খেয়ে দিয়ে একদম শুকিয়ে কাঠপুতলির মতো হয়ে গেছে। মারে, এইভাবে আর নিজেকে কত কষ্ট দিবি? না খেয়ে থাকতে থাকতে তো তুই নিজেই শেষ হয়ে যাবি। মা, বলতে পারো আমার কি দোষ ছিল যে কারণে রাসেল এমনটা করলো আমার সাথে? মারে, আমি বলি কি, তুই একটু রাসেলদের বাসাতে কি ঘুরে আয়, তাহলে তোর ভালো লাগবে। হয়তো রাসেলকেও একটু দেখতে পারবি। পরি তার মায়ের কথায় আর না জবাব দিতে পেরে রেডি হয়ে কিছু খেয়ে রাসেলদের বাসায় চলে আসে। রাসেলের মা রেহানা চৌধুরী সোফায় বসে আনমনা হয়ে কিছু একটা ভাবছিলেন। আম্মু কেমন আছো? আর এইভাবে মন খারাপ করে বসে বসে কেমন ভাবতেছো? ও বৌমা, তুই কখন আসলি? আর বলিস না রে, একটুও ভালো লাগে না সেই ঘটনার পর থেকে। কেন? তোমার ওই আদরের ছেলেকে সাথে নিয়ে তো ভালোই থাকার কথা, তাহলে তুমি ভালো নেই কেন? পরি ওই কথা শুনি রেহানা চৌধুরীর চোখে জল চলে আসে, যেটা দেখে পরি অনেকটাই অবাক হয়। পরি রেহানা চৌধুরীকে জিজ্ঞেস করে এর মানেটা কি। তখন রাসেলের মা যে কথাটা শোনে সেটা শুনে তো পরি বেহুশ হওয়ার মতো অবস্থা, কেননা সেই কথাটা ছিল রাসেলকে ঘিরে। চলুন এত কথা না বলে এই সোজা কথাটাই জেনে আসি। রাসেল এখানে নেই রে মা। কেন? রাসেল আবার কোথায় গেল? সেদিন রাতে রাসেল বাড়িতে আসলে আমি আর তোর শ্বশুর অনেক কিছু বলেছি, এমনকি আমাকে মা বলে ডাকতে মানা করেছি। তখন ওর টাকা পয়সা মোবাইল আরো যা ছিল সব আমাদের সামনে রেখে চলে যায়। আমরা মনে করেছি হয়তো রাগ করে দারোয়ানের কাছে থেকেছে, কিন্তু সকালে উঠে দেখি রাসেল কোথাও নেই। এমনকি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও দেখা মেলেনি। রেহানা চৌধুরী এই কথা শুনে পরির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি বলো এসব? আর গেছে ভালো হয়েছে, ওর মতো লম্পট তোমাদের কাছে না থাকাই ভালো। পরি যা খুশি তাই, কিন্তু রাসেলের নামে বলতে পারিস না, এই বলে দিলাম। পরি আর কোনো কথা না বলে রুমে চলে আসে। তখনই পরির মোবাইলে শিখার কল আসে।
পরি কলটা ধরতে চায় না। বারবার কল দেওয়ার কারণে পরি অনেকটাই রাগ নিয়ে কলটা রিসিভ করে। কিরে, আমার সংসারটা নষ্ট করেও কি তোর মন ভরে নাই যে বারবার কল দিয়ে বিরক্ত করছিস? আপু, দয়া করে আমাকে ক্ষমা করে দে। আমি মোহে পড়ে তোর সাথে এমনটা করেছি। আসলেই প্রথম যেদিন দুলাভাইকে দেখি সেদিনই আমার মনে ধরে যায়। আমি সেই দিনই ঠিক করি রাসেলকে যেভাবেই হোক আমার করেই ছাড়বো। তুই তো তোর মনের আশা পূরণ করেছিস, এখন তাহলে কেন এসব বলছিস? আসলে সেদিন যা বলেছিস সবকিছুই ভুল। দুলাভাই কখনো আমাকে ফোন দেয়নি, তাহলে ডেটিং করবে কিভাবে? তুই তো ওকে ছোট থেকেই জানতি, তাহলে এতটা অবিশ্বাস কি করে করতে পারলি? কি বলছিস এসব? রাসেল এসব কিছুই করেনি তোর সাথে? ভুলেও না, প্লিজ আপু, আমাকে ক্ষমা করে দে। আর দুলাভাইকে দে, তার থেকে ক্ষমা চেয়ে নি। তোদের সামনে যাওয়ার মুখ আমার নেই। শিখার কথা শুনে পরি যেন কান্নায় ভেঙে পড়ে। মনে চাচ্ছে শিখার গলা টিপে মেরে ফেলবে। সেটা সম্ভব না। কেন দুলাভাই, কি আমার সাথে কথা বলবে না? কথা বলবে কি করে? ও তো বাড়ি থেকে চলে গেছে, আর যাবেই বা না কেন? আমাদের সবার কত অত্যাচার সহ্য করতো। কি বলছিস এইসব? আসলে আমার একটা ভুলের জন্য তোদের জীবনটাই নষ্ট হয়ে গেল। এইভাবে পরি আর শিখা অনেকটা সময় কথা বলে ফোন রেখে দেয়। পরির চোখ থেকে যেন পানি থামছেই না। পরি কান্না করতে করতে ও শাশুড়ির কাছে চলে আসে। কিরে পরি, তুই এভাবে কান্না করিস কেন? তোর আবার কি হয়েছে শুনি? আম্মু, শিখা এখন ফোন করে বলল ও যা বলেছে সবকিছু মিথ্যা, ওর সাজানো নাটক। রাসেল সম্পূর্ণ নির্দোষ। কি বলিস এইসব? আমরা শুধু শুধু রাসেলের সাথে এমন করেছি সঠিক তথ্য না জেনে। আল্লাহ জানে রাসেল এখন কোথায়, কি অবস্থায় আছে, আর আমাদের কখনো ক্ষমা করবে কিনা। আম্মু, আমার তোমার ছেলেকে এনে দাও না। আমি যে বেঁচে থেকেও জিন্দা মরে যাব। প্লিজ আম্মু, তুমি একটা কিছু করো। মারে, যে অনিচ্ছাকৃতভাবে হারিয়ে যায় তাকে অনায়াসে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া শুধু কঠিনই নয়, বরং নামুমকিনও বটে। আমি এত কিছু বুঝি না। তোমার ছেলেকে ছাড়া আমি বাঁচবো না, এটা তোমরা ভালো করে জেনে রাখো। এইভাবেই বউ শাশুড়ি আরো অনেক কথা বলে। দুজনের মাঝেই যেন কান্না থেমে নেই। চোখের জলে যেন নদী হয়ে যাচ্ছে, তবুও থামছে না। কারো কান্নার কোলাহল। এইদিকে দেখতে দেখতেই কেটে যায় 4টি দিন। রাসেল এখন অনেকটাই সুস্থ। ডাক্তার বলেছে রাসেলকে আজকেই বাসায় নিয়ে যেতে পারবে। এই মিস্টার, চলেন, আপনার ছুটি। এইভাবে এই বিছানায় পড়ে পড়ে আর শুয়ে থাকতে হবে না। এখন আপনি পুরোপুরি সুস্থ। সত্যি আমি এখন বাসায় যেতে পারবো, তবে আমি যাওয়ার তো কোনো জায়গা নেই। বাসার কথা মনে পড়তেই রাসেলের মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। কি বলবে সে কিছুই ভেবে পায় না। কি বলছেন এসব? আমাদের এত বড় একটা বাড়ি থাকা সত্ত্বেও আপনি বলছেন থাকার জায়গা নেই? দেখেন, আপনারা যা করছেন সেটাই হয়তো আমার আপনজনেরাও কখনো করতো না। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আরও আপনাদের বাসায় থেকে আপনাদের কষ্ট দিতে চাই না। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে মেরে বাড়ি চাপা দিয়ে দিব। আপনি থাকবেন কি থাকবেন না সেটা আমরা ঠিক করব। আপনার থেকে শুনতে চেয়েছি নাকি আইসে থাকবে না বলতে? হ্যাঁ, ভালো করে দাঁড়িয়েই থাকতে পারে না বেশিক্ষণ। মিষ্টি চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। রাসেল এরকম রাগী লোকে বৃষ্টিকে প্রথম দেখলো। এই মেয়েও যে এতটা রাগী সেটা না দেখলে বিশ্বাসই করতো না। রাসেল তো এমন রাগ দেখে অনেকটাই ভয় চুপসে যায়, আর কিছু বলতে পারে না। বৃষ্টি হাসপাতালের সব ফর্মালিটিস পূরণ করেই রাসেলকে সাথে নিয়ে বাসায় চলে আসে। গেটের সামনে এসেই রাসেল তো অবাক। এত বড় বাড়ি, তাদের বাড়ির থেকেও যেন অনেক গুণ বেশি সুন্দর আর বড়। পুরো যেন একটা রাজপ্রাসাদ। এত বড় বাড়ি, আপনারা এই বাড়ি করেছিলেন নাকি রাজাদের থেকে ছিনিয়ে নিয়েছিলেন? কি, তোকে তুমি মেরেই ফেলবো। যদি না বানাতাম তাহলে আসলো কোথা থেকে? মিষ্টি রাসেলের গলা টিপে ধরে এই উপরের কথাগুলো বলল। রাসেল মিষ্টির এমন টান দেখে বলে, জানেন, আপনি রাগলে না পুরাই ভূতনির মতো লাগে, একদম সাদা ভূতনি। ভাই রে ভাই। রাসেল এই কথাটা বলতে দেরি বৃষ্টি
রাসেলকে কিল খুশি মারতে দেরি করে না। মারছি তো মারছি, যেন আসমান থেকে শিলাবৃষ্টি হচ্ছে। বৃষ্টির কিলাকিলির ধরন দেখে এইভাবে আরও কিছু সময় মারামারি করে দুজনে বাসার ভিতরে আসে আর রাসেলকে একটা রুম দেখিয়ে ফ্রেশ হতে বলে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, আপনি এখন যান তাহলে। রাসেল বৃষ্টির সাথে একটু আরও বেশি মজা করার জন্য বলে, ও আচ্ছা, থাকবেনই যখন তাহলে চলেন ওয়াশরুমে, আমি ফ্রেশ হই কিভাবে সেটাও দেখবেন। এই না না, আমি গেলাম, তুমি ফ্রেশ হও। বৃষ্টি দৌড়ে নিচে চলে যায়। রাসেল যেন বৃষ্টির কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। পাগলি একটা, বৃষ্টি যে আমার সাথে এসব করতেছে তার মানে কি আমি যে বিবাহিত সেটা মনে হয় ওদের জানানো উচিত, না হলে পানি ঘোলা হয়ে গেলে আমি হাজার চেষ্টা করেও ঘোলা পানিকে টালা পানি করতে পারবো না। রাসেল এসব ভাবতে ভাবতেই ওয়াশরুমে গিয়ে গোসল করে নেয়। এখন বিপত্তি হলো, রাসেল গোসল তো করলো, এখন সে করবে কি? সে তো কাপড় যা এনেছিল সেগুলো যে কোথায় আছে আল্লাহই ভালো জানে, কারণ সে তো সেই কাপড়গুলো কোথাও দেখতে পায়নি। তাই রাসেল ওয়াশরুমেই বসে দাঁড়িয়ে থাকে। প্রায় অনেকটা সময় পরেও যখন রাসেল নিচে যাচ্ছে না, দেখে বৃষ্টি রাসেলের রুমে চলে আসে। আর এসে দেখে রাসেল রুমে না, বরং এখনো ওয়াশরুমেই আছে। এই আপনি এখনো ওয়াশরুমে কি করেন? নাকি বালিশ কাঁথা নিয়ে ঘুমিয়ে গেছেন? আরে না, আমি না একটা বিপদে পড়ে গেছি। আমার তো কোনো কাপড় নেই পরনের, এই একটা বাদে। তাহলে আমি গোসল করেছি, এখন কি পরবো? এখন কি হবে? আপনার তো কোনো কাপড়ই নেই। এখন একটা উপায় আছে, যদি আপনি সেটা মানেন তো আমি বলতে পারি। হ্যাঁ বলেন, আগে তো শুনি। আপনার মনে তো আবার শয়তানি বুদ্ধি ছাড়া কিছুই আসে না। কি আমি শয়তানি বুদ্ধি দেই? যার কিছুই বলবো না, এখন সারাদিন ওই ওয়াশরুমেই থাক। এই মেয়েটাও নাও কেমন গিরগিটির মতো। এ আপনি, এই তুই, আবার এই তুমি বুঝি না। আচ্ছা আমি তো মজা করলাম, এটাও বোঝেন না? এখন বলেন না উপায়টা কি? দেখো, এখন বাসায় আছে শুধু আব্বুর পাঞ্জাবি আর আমার জামা কাপড়। তুমি এখন চিন্তা করো কোনটা পরবে। তবে আমার চুড়িদারটা পরলে না তোমাকে খুবই সুন্দর লাগবে। কি বললে? আমি আপনার চুড়িদার পরবো? মজা লন আমার সাথে? আর আপনার ওই চিকনা চামেলির শরীরের জামা আমার কিভাবে লাগতে পারে শুনি? তুই আমার চিকনা চামেলি বলিস? থাক, তোকে আজকে আর বাইরে বের করছি না। কোনো সমস্যা নেই, আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন, আমার শরীরে কিছু নেই, আমি বেরিয়ে আসি। এই, তুই কি লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? একটা মেয়ের সামনে এইভাবে বের হবি? দাঁড়া দাঁড়া, আমি তোর জন্য আপুর শাড়ি নিয়ে আসি। কি? এখন আবার শাড়ি পরতে হবে? কি জ্বালা রে ভাই। বৃষ্টি রাসেলের সেই কাপড়গুলো আগে এনে রেখেছিল। এত সময় ইচ্ছে করেই রাসেলের সাথে মজা করলো। এই যে মিস্টার কালোভূত, দরজাটা একটু খোলো আর কাপড়গুলো নাও। কি বলেন? আমি এই অবস্থায় আপনার সামনে কিভাবে? এমনি একটা বলেন। এই তো দরজা খোলতো, বেশি সময় ভেজা কাপড়ে থাকলে আবার তোকে হাসপাতালে নিয়ে যেতে হবে। রাসেল আর কিছু না ভেবে বৃষ্টির কথা বলছেই বলছে, আর রাসেল দরজাটা একটু খুলেই ছো মেরে বৃষ্টির হাত থেকে কাপড়গুলো নিয়ে দরজা আটকে দেয়। কি বাটপার মেয়ে রে মাইরি, আমার কাপড় তার কাছে থাকতেও কত নাটক তাই না করলো মনে মনে। কি রে, তুই দরজা খুলবি না? এখন তো ঠিকই খুললি। না খুললে আমি কাপড় পেতাম কোথায়? তা এই কাপড়গুলো থাকতে এত নাটক কেন করলেন? আমার ইচ্ছে হয়েছে বিনা টিকিটে তোর পাঠক পাঠিকাদের সিনেমা দেখাবো, তার জন্যই। কিন্তু সিনেমা তো দেখাতেই পারলাম না, তুই সব নষ্ট করে দিলি। মেয়ের আশা কত বড়, আমাকে টিভির পর্দায় দেখাবে বড় করে। কি? তুই শুধু বাইরে আয়, আমি তোর হাসি ছুটাচ্ছি। তেমন সময় কুয়াশা বৃষ্টিকে ডেকে ওঠে আর বৃষ্টি দৌড়ে নিচে চলে যায়। এর ফাঁকে রাসেল কাপড় পরে বাইরে এসে একদম রেডি হয়ে নিচে চলে আসে। রাসেল, এখন তোমার কেমন লাগতেছে? আর আসো, এখানে বসো, খাবার খাবে। রাসেল কিছু না বলে চেয়ার টেনে বসে পড়ে বৃষ্টির পাশে। খাবারের মাঝে হঠাৎ কুয়াশা জিজ্ঞেস করে ওঠে রাসেলের অতীতের কথাগুলো, যেটা শুনেই তো রাসেলের ভয় পেয়ে যায়। যদি পরীর মতো এরাও ভুল বোঝে, তাই রাসেল আমতা করে, যেটা দেখে বৃষ্টি বলে, আপু বাদ দে তো, যে নিজে থেকে কিছু বলতে চায় না তাকে বলার জন্য কেন জোর করছিস? আসলে কি জানিস, উনি আমাদের এখন আপন ভাবতেই পারেনি। যদি আপন মনে করতো তাহলে তার পূর্বের সব কথাই আমাদের অনায়াসে বলে দিত।
কোনো রকম দ্বিধা ছাড়াই। তুই যেটা বলছিস সেটাই হয়তো ঠিক, না হলে তো অবশ্যই বলতো। রাসেলের কথা শুনে অনেকটাই মনক্ষুণ্ণ হয় আর বলে ওঠে, শুনতে চান আমার জীবনের কাহিনী? জানতে চান আমার সাথে কি ঘটনা ঘটেছিল? শুনলে জানি আমাকে আপনারাও ভুল বুঝবেন, তবু আমি বলবো, শুনেন তাহলে আমার জীবনের কালো ইতিহাস। রাসেল ওর সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটা বৃষ্টি ও কুয়াশাকে খুলে বলে। রাসেলের চোখে পানি। রাসেল ভেবেছিল বৃষ্টি হয়তো পরীর মতোই ভুল বুঝবে, কিন্তু না। রাসেলের ধারণা ভুল প্রমাণিত হলো, কারণ রাসেলের কাহিনী শুনে বৃষ্টি ও কুয়াশা দুজনেই কেঁদে ফেলেছে। একটা মেয়ে এটা কিভাবে করতে পারে? একটা সুখের সংসার এভাবে ভাঙতে পারলো? তার বিবেকে কি একটু বাঁধলো না? বৃষ্টি তো কোনো কথাই বলছে না, ওর চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে। কেননা প্রথম দেখায় রাসেলকে ভালোবেসে ফেলেছে। রাসেল যে বিবাহিত সেটা শুনে বৃষ্টির মনটা ক্ষুণ্ণ হয়ে যায়। আপু, আমি জানি আমার কাহিনী শুনে আপনারা আমাকে আসলেই খারাপ ভাবতেছেন, তাই আমি চাই না আপনাদের এখানে থেকে আপনাদের আরো কষ্ট দিতে। এমনিতেই আপনারা আমার জন্য অনেক করেছেন। রাসেলের কথা শুনে বৃষ্টি যেন কিরণমালার কটকটির মতো রাগী রূপ ধারণ করে আর গর্জন করে বলে ওঠে, এক পা শুধু সামনে বাড়িয়ে দেখা না, একদম পা ভেঙে খাটে শুয়ে দেখাশোনা করবো। তোর সাহস কি করে হয়, হ্যাঁ, এই বাড়ি থেকে চলে যাবে বলার? বৃষ্টির কথা শুনে রাসেল তো ভয়ে চুপসে যায়, আর কুয়াশা মিটমিট করে হাসতেছে। বৃষ্টি, এইভাবে বলিস না তো। রাসেল এমনিতে অনেক কষ্টের পথযাত্রী। আর রাসেল শোনো, আমরা সবার মতো না যে কিছু শুনে কাউকে ভুল বুঝবো। তুমি ওই রকম না, সেটা আমাদের জানা হয়ে গেছে। তুমি কোথাও যাবে না, বুঝলে? কিন্তু আপু, আমি আপনাদের মাথায় বোঝা হয়ে থাকতে চাই না। কোনো বোনের কাছে অবশ্যই তার ভাই বোঝা হয় না, বুঝলি? কুয়াশার এমন কথা শুনে রাসেল অনেকটাই অবাক হয়। রাসেল কখনো কল্পনাও করতে পারেনি এরা রাসেলকে এতটা আপন করে দিবে ভাইয়ের মর্যাদা। সেটা ঠিক। আর আপু, আপনারা কি আমার জন্য কম করেছেন বলেন? আর ঘরের বউ তো দূরেই থাক, নিজের মা বাবাই যেখানে বিশ্বাস করেনি সেখানে আপনারা কিভাবে বিশ্বাস করলেন আমি অমন কাজ করিনি? তোর বিশ্বাস তোর কাছেই রাখ, বুঝলি? আর শোন, তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। বৃষ্টির আগেই কণ্ঠে কথাগুলো বলেই রুমে চলে যায়। রাসেল বৃষ্টি যাওয়ার দিকেই চেয়ে আছে। রাসেল, কিছু মনে করিস না, বৃষ্টি একটু এরকমই। ওর যদি রাগ ওঠে তখন ও কি বলে সেটা ও নিজেও জানে না। আরে আপু, কোনো সমস্যা নেই। আমি জানি ও একটু না অনেকটাই রাগী। ধীরে ধীরে সবকিছুই ঠিক হয়ে যাবে। এইভাবে আরো কিছু কথা বলে রাসেল রুমে চলে যায়। কারণ রাসেল কিভাবে এদের ছেড়ে যাবে? এরা যে রাসেলকে ভাই বোনের মায়ায় জড়িয়ে ফেলেছে। রাসেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এইভাবে কেটে যায় অনেকগুলো মাস। রাসেল এখন আর আগের কথা নিয়ে কষ্ট পায় না, বলতে এসব নিয়ে ভাবার সময়ই হয় না ওর কাছে। কারণ রাসেল এখন বৃষ্টিতে কোম্পানি দেখাশোনা করে, যেটা বাংলাদেশে আছে। আপু, তোমার পাগলি বোনকে বলো তাড়াতাড়ি রেডি হয়ে আসতে, না হলে আমি কখন ওকে হাসপাতালে রেখে অফিসে যাবো। রাসেলের পাগলি বলাটা বৃষ্টি সিঁড়ি দিয়ে নামার সময় শুনতে পায়, আর রাগিনীর রাগ তো সেই লেভেলে উঠে যায়। কি? আমি পাগলি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমাকে পাগলি বলা না। বৃষ্টি রাসেলকে ধাওয়া করে, আর রাসেল কুয়াশার পিছনে গিয়ে লুকায়। সেই জন্য বৃষ্টি আর ধরতে পারে না। এই তোরা থামতো। আর এমনিতেই রাসেলের দেরি হয়ে যাচ্ছে, তার উপরে তুই এমন করতেছিস। তাহলে তোমার ভাই আমাকে পাগলি বললো কেন? পাগলিকে তো পাগলি বলবো, তাই না? দেখেছিস আপু, তোর ভাই আমাকে আবার পাগলি বললো। তুই শুধু শুধু আমাকে দোষারোপ করস। এইভাবে আরো কিছু নাটক করে রাসেল ও বৃষ্টি গাড়ি নিয়ে চলে যায় হাসপাতালের দিকে। কারণ বৃষ্টি ওই হাসপাতালে ডাক্তারি করে। আপনাদের সাথে কথা বলতে বলতে ওরা হাসপাতালে চলে আসে। এই যে ম্যাডাম, আপনার হাসপাতাল চলে এসেছে, নামেন। নামবো না, যা। একটু মিষ্টি করে বললে কি হয়? ওগো, শুনছো? তোমার হাসপাতালে এসে গেছি, তুমি নেমে পড়ো। কি ভেবেছিস এভাবে বলবো? যা নাম। তোর তো মজা দেখাবো, আগে বাসায় আয়। বলে বৃষ্টি হাসপাতালের ভিতরে চলে যায়, আর রাসেল হাসতে হাসতে অফিসে চলে যায়। অফিসে এসে শুনতে পায় ওকে আগামীকাল ঢাকা যেতে হবে একটা ডিল করতে। স্যার, আবার আগামীকাল আপনাকে ঢাকায় যেতে হবে।
সেখানে গিয়ে জানতে পারবেন আপনাকে কোন কোম্পানির সাথে ডিলটা করতে হবে। ও আচ্ছা, কিন্তু এইবার আগে থেকে কোনো জানাই দিল না যে কোন কোম্পানির সাথে ডিল করতে হবে। সেটা তো আমি জানি না, আপনি বরং কালকে গিয়েই দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখেন, আমি বিকেলে তাহলে বাসায় যেতেই সাথে নিয়ে যাব। আর আপনি আজকে বিকেলেই ঢাকাতে চলে যান, কেমন? ঠিক আছে স্যার, আর আমি সব ব্যবস্থা করে রাখছি, আপনি কোনো চিন্তা করিয়েন না। রাসেল আর কিছু না বলে রুমের ভেতরে চলে যায়। বিকেলে আসার সময় সব কাগজপত্র সাথে করে নিয়ে আসে, কিন্তু রাসেলের মনে শান্তি নেই ঢাকা কথাটা শোনার পর থেকে। ফের সেই মিথ্যা চাদরে ঘেরা শহরটাই নিজেকে আবিষ্কার করতে হবে। এসব ভাবতে ভাবতেই রাসেল বাসায় চলে আসে। বৃষ্টি ও কুয়াশা ঐশীকে নিয়ে খেলা করছে। ঐশী হলো কুয়াশার একমাত্র মেয়ে। কিরে ভাই, তোকে এমন মন মরা দেখাচ্ছে কেন? শরীর খারাপ নাকি তোর? না আপু, আসলে আগামীকাল কোম্পানির একটা কাজে ঢাকায় যেতে হবে। এর জন্য মন খারাপ করার কি আছে? আর কখন যাবে ঢাকায়? এই তো সকালেই যেতে হবে। কিন্তু কেন? তোমার সাথে আমিও যাব, সেই জন্য। আমার ঢাকা ঘোরা হবে আর তোমার কাজটাও হবে। কিন্তু হাসপাতালের কি হবে? ছুটি নিয়ে নিব, তবু আমি রাসেলের সাথে ঢাকায় ঘুরতে যাবো। রাসেল আর কিছু বলল না, কারণ রাসেল ভালো করেই জানে ছাগলকে অন্যের জমিতে ফসল খেতে মানা করলে যেমন মানবে না, তেমনি এই মেয়েকেও 1000 বার মানা করলেও মানবে না। রাসেল রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় বসে ল্যাপটপটা নিয়ে কিছু কাজ করতেছে। এমন সময়, এই যে জনাব, আপনার অনুমতি পেলে একটু আপনার রুমে প্রবেশ করতাম। আপনি কি দয়া করে আমাকে অনুমতি দিবেন? কি ফাজিল মেয়ে দেখছেন আপনারা, রুমের ভিতরে এসে বলছে অনুমতি পেলে একটু ভিতরে আসবে। এই তুমি না ভিতরে আইসো, তাহলে ওখানে আবার অনুমতি কেন? বারে আইসি তো কি হয়েছে? অনুমতি তো নিতেই হবে, তাই না? আমি আবার অতটা অভদ্র না, বুঝলে? বুঝেছি। তা হঠাৎ আমার রুমে এন্ট্রি নেওয়ার কারণটা কি শুনি? বারে তোমার রুমে আসতে পারি না বুঝি, নাকি আসার জন্য মানা করে দিচ্ছ? তা বলবো কেন, আর কালকে তো যাবে, তাহলে কাপড় গোছাবে কখন? সেটা তো আমি খেয়ালই করিনি। বৃষ্টি একটা দৌড়ে এই রুম থেকে চলে যায়। রাসেল তো বৃষ্টির কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। বড় হয়েছে ঠিকই, কিন্তু বাচ্চামি স্বভাবটা একদম যায়নি। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে রাসেল। সকালে ফজরের নামাজটা পড়ে একটু হেঁটে বাসায় এসে নাস্তা করে রেডি হয়ে সোফায় বসে থাকে বৃষ্টির জন্য। কিরে, তুই কি এখনই যাবি নাকি একটু পরে যাবি? যেতে তো চাচ্ছিলাম এখনই, কিন্তু তোমার বোন যেইভাবে সাজা শুরু করছে, এখন আল্লাহ ভালো জানে কখন যেতে পারবো। এখন এই বৃষ্টি আসার আগ পর্যন্ত বসে বসে ললিপপ খা, কেমন? কুয়াশা হাসতে হাসতে উপরের কথাগুলো বলেই চলে যায়। আর রাসেল সেইভাবেই অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে পাক্কা 1 ঘন্টা চলে যায়। অবশেষে রাসেল সিঁড়ির দিকে তাকিয়ে দেখে আসমান থেকে যেন একটা পরী নেমে আসতেছে। রাসেল এক দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকিয়েই আছে। বৃষ্টি এসে রাসেলের সামনে হাতে তুড়ি বাজাচ্ছে, তবুও যেন রাসেলের ধ্যান ভাঙে না। তুমি এভাবে কি দেখছো? পরি দেখি গো, পরি। তুমি পরি কোথায় দেখতে পেলে? পরি তো আমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? বৃষ্টি লজ্জায় মুখ লুকিয়ে ফেলে, কিছুই বলতে পারে না। হইছে, আর লজ্জাবতী সাজতে হবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বৃষ্টি আর কোনো কথা বলে না। রাসেল ওরা আপুকে বলে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চলছে আপন গতিতে। এভাবে চুপ করে থাকতে আর আমার ভালো লাগছে না, কিছু বললে কি হয়? এই তুমি জানো না, ড্রাইভিং করার সময় কোনো রকম কথা বলা যাবে না। হ্যাঁ, তোমার সাথে কথা বলে বৃথা। বৃষ্টি কথাটা বলেই বাইরের দিকে মুখ করে তাকিয়ে থাকে, আর রাসেল আপন মনে আবারও গাড়ি চালাতে থাকে। অনেকটা সময় পরে ওরা ঢাকাতে পৌঁছে যায়। ওরা একটা হোটেলে উঠে ম্যানেজার আগেই বুকিং করে রেখেছে, তাই আর কোনো সমস্যা হলো না। রুমে এসে বৃষ্টি আর রাসেলের সাথে বাঁধে আরেক ঝামেলা। কেননা রুমে ছিল একটা মাত্র, রুমে এসে বৃষ্টি আর রাসেলের সাথে বাঁধে আরেক ঝামেলা। কেননা রুমে ছিল একটা মাত্র বেড। রাসেলের ম্যানেজার
রাসেল ম্যানেজারকে বলেছিল 2টা রুম বুকিং করতে, কিন্তু খালি কোনো রুম ছিল না, তাই বাধ্য হয়েই একটা রুম বুকিং করেছে। এই রুমে তো মাত্র একটা বেড, তাহলে তুমি কোথায় থাকবে আর আমি বা কোথায় থাকবো? কেন, আমি খাটের উপরে থাকবো আর তুমি খাটের নিচে থাকবে? এটাতে এত ভাবার কি আছে? ফাইজলামো করো আমার সাথে? ফাজলামো কেন করবো? দেখছই তো একটা বেড, তাহলে অবশ্যই দুজনকে একটা বেডেই থাকতে হবে। কি, দুইজন এক বিছানায় ঘুমাবো? এর মানেটা কি? তুমি একটা যুবতী মেয়ে আর আমিও একটা যুবক। এত কথা বলিস কেন? তুই তাহলে বারান্দায় গিয়ে থাক, যা। সেটাই মনে হয় থাকতে হবে। হাজার হলো পুরুষ মানুষ, না জানি কখন কোন কাজ করে ফেলি। এই শালা আসলেই বুদ্ধু। একটা মেয়ে নিজে থেকে কাছে ডাকছে, তাও শালা সুযোগ কাজেই লাগাচ্ছে না। রাসেল আর কোনো কথা না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। কিছু সময় পরে খাবার দিয়ে যায়, ওরা খেয়ে নেয়। রাসেল ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে পড়ে। বিকেলে বৃষ্টির ডাকে ঘুম ভাঙে রাসেলের। এইভাবে ডাকছো কেন? বিকেল হয়েছে, চলো না আমরা একটু শহরটা ঘুরে আসি। না, আমার মুড নেই। তোর শখ থাকে তুই যা। আমি একা একা ঘুরতে চাই, আর এই শহরে থাকা মানুষ নামক শিয়ালগুলো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাক, তাই না? আচ্ছা, না গেলি থাক। বৃষ্টি মুখটা মলিন করে অন্যদিকে বসে আছে। এইদিকে রাসেল ভাবে, না, ও তো আমার কাছে খারাপ কিছু আবদার করেনি, শুধু একটু ঘুরতেই চেয়েছে। আমার উচিত ওকে এই শহরটা ঘুরে দেখানো। আচ্ছা বৃষ্টি, তুমি রেডি হয়ে নাও, আমি যাব ঘুরতে। বৃষ্টি তো রাসেলের কথা শুনে সেই খুশি। একটা লাফ দিয়ে ব্যাগ থেকে কাপড় নিয়েই দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে রেডি হয়ে আসে, তারপর রাসেল ও বৃষ্টি বের হয়। নিচে এসে একটা রিক্সা নিয়ে চলতে শুরু করে। আমার না কত দিনের শখ এইভাবে কারো হাতে হাত রেখে রিক্সায় ঘুরে পুরো শহরটা উপভোগ করব। ধন্যবাদ আমার এই ছোট্ট আশাটাকে গলা টিপে না মেরে পূরণ করার জন্য। ধন্যবাদের কি আছে, আমার কর্তব্য তোমাকে পুরো শহরটা ঘুরিয়ে দেখানো, আর আমি সেটাই করতেছি। রাসেল ও বৃষ্টি একটা পার্কের কাছে এসে নেমে পড়ে। রিক্সা ভাড়া নিয়ে ওরা ভেতরে প্রবেশ করে। অনেকটা সময় এখানে সেখানে ঘুরে একটা ফুচকার দোকানে দেখতে পায়। সেখানে আসে। রাসেলকে রেখেই বৃষ্টি দৌড়ে ফুচকার দোকানে চলে যায় আর ফুচকা অর্ডার করে খেতে থাকে। আসলেই মেয়েরা ফুচকা দেখলেই এতটা পাগল কেন হয়ে যায়, না বোঝা অবুঝ আমার মন। রাসেল কাছে এসে বৃষ্টি খাওয়া দিচ্ছে। একটু দেখে শুনে খাও, এমনিতে 3 প্লেট খেয়ে ফেলেছো, আর কত খাবে? জানি না কি আছে এই ফুচকার মধ্যে, যার জন্য তোমরা পাগল হয়ে যাও। এই একদম নজর দিবা না বলে দিলাম। আমার ফুচকা খুবই ভালো লাগে, আর তুই খাচ্ছিস না কেন? তুই খা বেশি করে, আমি এসব খাবো না। আর তাড়াতাড়ি কর, রাত হয়ে যাচ্ছে। একটু পর বৃষ্টি খাওয়া শেষ হলে রাসেল বিল মিটিয়ে একটা রিক্সা নিয়ে আবার হোটেলে ফিরে আসে। রাতের খাবার খেয়ে রাসেল শুয়ে পড়ে। আজকে বড্ড বেশি পরিবারের কথা মনে পড়ছে রাসেলের। জানি না সবাই এখনো আমার উপরে রাগ করে আছে কিনা, জানি না সবাই কেমন আছে। এইসব ভাবছে আর চোখে জল ফেলছে। এইদিকে বৃষ্টি ফোনে কথা বলতেছিল। কলটা কেটে দিতেই চোখ পড়ে রাসেলের চোখের দিকে, স্পষ্ট জল দেখতে পায়। এই তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? না এমনি। আর কই কান্না করতেছি বলো? আমি কোনো ছোট বাচ্চা না যে তুমি যা খুশি তাই বলবো আর আমি সেটা বিশ্বাস করব। এখন বলে ফেলো, কান্না করার কারণটা কি? আজকে পরিবারের সবার কথা খুব বেশি মনে পড়তেছে। জানি না তাদের মনে এখন আমার জন্য রাগ জমে আছে কিনা। এতই যখন মনে পড়ছে তাহলে তো তাদের সাথে কি একটু দেখা করে আসলেও পারতে। না, সেটা কি করে সম্ভব? আমি চাইলেও তো আমি যেতে পারবো না। তারা তো আমার মুখ দেখবে না, সাফ সাফ বলেই দিছে। আর পরি তো আমার মুখ দেখতেই চায় না। শোন, যদি যেতে না চাস তাহলে কান্না কেন করিস? একদম কান্না করবি না বললাম। তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। বৃষ্টি কথা বলছেই তো বলছে, আর রাসেল তো কথা বলতে বলতে কখন ঘুমের দেশে পাড়ি জমিয়েছে সেটা জানেই না। বৃষ্টি কথার কোনো জবাব না পেয়ে নিচে তাকিয়ে দেখে রাসেল গভীর ঘুমে। দেখছো কারবারটা? আমি এত সময় ধরে বকবক করছি আর উনি আরামে একটা বাচ্চার মতো ঘুমাচ্ছে। না, আমার মনে কষ্ট। একটু ঘুমাক, তাহলে হয়তো ভালো লাগবে। বৃষ্টিও ঘুমিয়ে যায়। সকালে বৃষ্টিটাকে রাসেলের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে রেডি হয় অফিসে যাওয়ার জন্য। আমি কি তোমার সাথে যেতে পারি?
নাকি আমি গেলে তোমার আবার অফিসে মেয়েদের সাথে কথা বলতে সমস্যা হবে? দেখো, মন মেজাজ এমনিতেই খারাপ, তাই মেজাজটা আরো খারাপ করিও না। আর যেতে চাইলে চলো, মানা করেছে কে? তুমি তো নিজে থেকে একটিবারের জন্যও বললে না তোমার সাথে যাওয়ার জন্য। আমার নিজেরই তো যেতে মন চাচ্ছে না, তাহলে তোমাকে বলবো কিভাবে সেটা বলো। আমার তো মনে হচ্ছে এই শহর থেকে এখনই চলে যাই। এত মন খারাপ করে থাকলে চলবে বলো? তুমি হলে ছেলে মানুষ, আর জানো তো ছেলে মানুষের এইটুকু কষ্টে ভেঙে পড়তে নেই, তোমাদের হতে হবে লোহার মতো শক্ত। সেটাই তো বানাতে চাই, কিন্তু লোহার মতো শক্ত করতে গিয়ে তুলার মতো নরম হয়ে যায়। এখন যদি যেতে চাও তো রেডি হয়ে নাও, হাতে কিন্তু বেশি সময় নেই। আমি এক্ষুনি রেডি হচ্ছি, তুমি শুধু 5 মিনিট বসো, আমি 10 মিনিটে রেডি হচ্ছি। তাড়াতাড়ি। তোমার তো আবার 5 মিনিট বললে 25 মিনিট না হলে হবেই না। বুঝি না পরিদের এত কেন সাজতে হয়। চুপ করো, নিজে তো চুল আঁচড়াতে নিলে 20 মিনিট লাগিয়ে ফেলো, আর আমাকে বলছো। সরি মেরে মা, এখন কথা না বলে গিয়ে রেডি হ। একটা কথা পাইলে সেই কথা থেকে রস না বের করে ছাড়বি না। রাসেল ও বৃষ্টি আর কোনো কথা বলে না। বৃষ্টি রেডি হয়ে আসে পাক্কা আধা ঘন্টা পরে, যেটা দেখে রাসেল রাগে ফুঁসতে থাকে। বৃষ্টি সেটা দেখে কিছুই বলে না, কারণ কিছু বললেই রাসেল ফোঁস করে উঠবে, সেটা বৃষ্টি ভালো করেই জানে। এখন আর গিয়ে কি হবে? যা গিয়ে আরো সাজ, যেটুকু সাজা বাকি আছে। পেতনি এত সময় ধরে সেজাইছে রূপসী হয়ে। দেখো, একদম এসব বলবে না, এখন চলো, আমার হয়ে গেছে। রাসেল আর কিছু বলে না, বৃষ্টিকে সাথে নিয়ে গাড়ি করে সেই অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। দেখতে দেখতে অফিসের সামনে পৌঁছে যায়, আর অফিসের সামনে এসে গাড়ি থেকে নেমেই তো অবাক, কেননা ওরা যে অফিসে এসেছে সেটা রাসেলদের নিজেদের অফিস। বৃষ্টি বুঝতেই পারছে রাসেল এখানে এসে কেমন যেন করতেছে, তাই বৃষ্টি বলে ওঠে, এই তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? ওই চলো, এখানে থাকবো না, আমি এই কোম্পানিতে যেতে পারবো না। এই যা, একটু আগে আসার জন্য তো তোলপাড় শুরু করে দিয়েছিলে, আর এসে আবার কি হলো যে তুমি যেতে চাচ্ছ না? রাসেল তখন একটু চুপ থেকে বলে ওঠে, তুমি জানো আমি কেন যেতে চাচ্ছি না? কারণটা হলো এই অফিসটা আমাদের নিজের। কি বলো? এটা তোমাদের অফিস? তা তুমি আসার আগে তো বলনি কখনো। আমি তাদের কিছু কি লাগি নাকি যে এই কথা বলবো? আর দেখো কোম্পানির নাম আর কে দিয়ে শুরু। তাহলে এখন কি করবে? নাকি বাসায় চলে যাবে? রাসেল কিছু বলবে, তখন ওদের মাঝে ম্যানেজার চলে আসে। স্যার, শহরের ভিতরে 2টা কোম্পানির সাথে এখানেই ডিল হবে। আরেকটা কোম্পানির নাম কি সেটা একটু বলেন তো। ম্যানেজারের মুখে আরেকটা কোম্পানির নাম শুনেই তো রাসেল অবাক, কেননা এটা পরিদের কোম্পানি। বৃষ্টি চলো, এই ডিল হবে না, কারণ এটা পরিদের কোম্পানি। পরি কিছুতেই আমার সাথে ডিল করবে না। ও আচ্ছা চলো, কিন্তু আমি বলি কি, যদি একটু ভিতরে গিয়ে কথা বলে দেখা করে যেতে, কারণ আমাদের কোম্পানির সাথে সবাই তো কাজ করতে চায়। চলো, আমি চাই না আমার জন্য তোমাদের কোম্পানির কোনো লোকসান হোক। রাসেল আর কোনো কথা না বলে ধীরে ধীরে অফিসের ভেতরে যেতে থাকে। যতই এগিয়ে যাচ্ছে রাসেলের হার্টবিট ততই বৃদ্ধি পাচ্ছে। অবশেষে হার্টটাকে শক্ত করে ভেতরে চলে আসে। অফিসে ঢুকেই বসের কেবিনে প্রবেশ করে। এই কোম্পানির বস ছিল একটা মেয়ে, যেটা রাসেল দেখেই অবাক হয়ে যায়, কেননা এই মেয়েটা যদি বস হয় তাহলে তার বাবা কই, নাকি কোম্পানিটা বিক্রি করে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো মেয়েটা অন্যদিকে মুখ করে ফাইল দেখতেছিল। রাসেল বসের সাথে কথা বলার জন্য আগ বাড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ম্যাডাম, যদি আপনি আমাদের সাথে কিছু কথা বলতেন। রাসেলের কথা শুনে চেয়ারে থাকা মেয়েটি ঘুরে বসে, আর রাসেল তাকে দেখেই তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে দেয়। এটা কি করে সম্ভব? এই যদি এখানে থাকে তাহলে তার বাবা কোথায়? কেননা সেই মেয়েটি আর কেউ না, সে হলো আমাদের রাসেলের একমাত্র বউ মিসেস পরিচৌধুরী। পরীর দিকে রাসেল এক ধীরে তাকিয়ে আছে। পরীও একই অবস্থা। পরীর কখনো ভাবতেই পারেনি এইভাবে রাসেলকে দেখতে পারবে। ম্যাডাম, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আপনার সাথে সেই ডিলটা নিয়ে কিছু কথা বলতাম। পরী তো রাসেলকে এইরকম কথা বলার ধরন দেখে অবাক। এইদিকে বৃষ্টি তো দুজনেরই এই দৃশ্য দেখতেই ব্যস্ত। তুমি এইভাবে আমাকে আপন করে কেন বলতেছো? ম্যাডাম,
আপনি কি ওকে আগে থেকেই চেনেন নাকি? পরি এত সময় বৃষ্টিকে খেয়াল করেনি, শুধু রাসেলের দিকেই পুরো মনোযোগ ছিল। চিনি মানে? ওকে আমি খুব ভালো করেই চিনি। ওকে কি কখনো ভোলা যায় বলেন? কেননা ও যে আমার। ও আপনার কি হয় শুনি? বৃষ্টি, তুমি কি শুরু করলে? এটা জানা কি তোমার খুব দরকার? কেন জানবো না? উনি যেভাবে তোমার সাথে কথা বলছে তাতে তো বোঝাই যাচ্ছে উনি তোমার অনেক পরিচিত। আপনি ঠিক ধরেছেন, উনি হলেন আমার বিবাহিত স্বামী। পরির মুখে স্বামী শব্দটা শুনেই অনেকটা অবাক হয়ে যায়। ও, তাহলে আপনিই সেই মেয়ে যে নিজের স্বামীকে বিশ্বাস করতে পারেন। আপনি তো মেয়েজাতের কলঙ্ক। একটা মেয়ের কথা শুনেই যাকে ছোটবেলা থেকে ভালোবাসতেন তাকে ভুল বুঝলেন। কিভাবে পারলেন এমনটা করতে? বৃষ্টি, আমি কিন্তু বলছি কথা না শুনতে। রাসেল অনেকটাই রেগে কথা বলে। রাসেলের রাগ দেখে পরি অনেকটাই ভয় পায়। এইদিকে বৃষ্টি রাসেলের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ম্যাডাম, আপনি যদি কাজের কথা বলেন তাহলে আমরা দেরি করব, না হলে চলে যাব। তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? শোনেন, আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছেই নেই। রাসেল রাগ দেখে পরির কেবিন থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা হোটেলে চলে আসে বৃষ্টিকে রেখেই। পরি কান্নায় ভেঙে পড়ে। বৃষ্টি পরি কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই পরি কান্না থামাতে পারে না। আচ্ছা, আপনি কেন এমনটা করেছেন? একটাবারের জন্য তো সত্যতা যাচাই করে দেখতে পারতেন। আমি তখন বুঝতে পারিনি এমন একটা ভুল আমার দ্বারা হবে। পরি ভুল বোঝা থেকে শুরু করে ভুল ভাঙার সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে। আমি সবটাই বুঝতে পেরেছি। আর আমি যতটুকু জেনেছি রাসেল অনেক রাগী ও জেদি একটা মানুষ। আচ্ছা, আপনাকে তো আমি চিনতে পারলাম না, বা আগে কখনো ওর সাথে দেখি নাই। আমি ওকে বিয়ে করব। রাসেলকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আমাদের সাথেই রেখেছি, আমাদের সব ব্যবসা দেখতে। বৃষ্টির মুখে বিয়ের কথা শুনে পরি অনেকটাই রেগে যায়। পরি এটা কখনোই মেনে নিতে পারবে না। কি ভাবছিলেন এইসব? আপনি ওকে বিয়ে করবেন মানে কি? ভয় নেই, আমি ওকে মনে প্রাণে চাইতাম। এখন আপনাকে দেখে আমি আমার বিয়ের প্ল্যান পরিবর্তন করলাম। আমি চাই না একজনের সুখকে গলা টিপে হত্যা করে নিজের সুখের মালা গলায় পড়তে। বৃষ্টির এমন কথা শুনে পরি খুশিতে কান্না করে দেয় আর বৃষ্টিকে জড়িয়ে ধরে। আচ্ছা, ও এখন কোথায় যেতে পারে? তুমি কি সেটা কিছু জানো? কোথায় আবার যাবে? ওই দেখেন গিয়ে সে আবার হোটেলেই চলে গেছে। তোমরা হোটেলে উঠেছো? তা কোন হোটেলে উঠেছো? বৃষ্টি তখন পরীকে সেই হোটেলের নাম বলে। বৃষ্টি আরো কিছু বলতে যাবে, তখনই রাসেলের বাবা সেখানে চলে আসেন। পরিমা, আমাদের এখানে যে চট্টগ্রাম থেকে লোক আসার কথা, তারা কি এসেছে? বাবা, সেই লোকটা আর কেউ না, সে হলো আমার রাসেল। পরীর মুখে রাসেলের নাম শুনে অবাক হয়ে যায়। ভাবতেই পারিনি পরি রাসেলের কথা বলবে। তা রাসেল কোথায়? ওকে তো দেখতে পারছি না। পরি তখন সম্পূর্ণ ঘটনা খুলে বলে আর বৃষ্টির সাথে পরিচয় করিয়ে দেয়। কি, তুমি রহমানের মেয়ে? আমার বাবার নাম রহমান আলী। কিন্তু আপনি আমার বাবাকে কিভাবে চেনেন? বৃষ্টির কথা শুনে রাসেলের বাবা একটা হাসি দেয়। মারে, চিনবো না কেন? তোমার বাবা আমার বন্ধু, আমি পরীর বাবা। আর তোমার বাবা খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু তোমার বাবা মা বিদেশে চলে যায়। আমার বাবা মা বিদেশে থাকে, সেখানে আমাদের বিজনেস আছে। এইভাবে রাসেলের বাবা বৃষ্টির সাথে আরো কিছু কথা বলে, একটা প্ল্যান করে, যেটা শুনে বৃষ্টিও রাজি হয়ে যায়। বাবা, রাসেলকে আবার আমার কাছে পেতে হলে একটা কাজ করতে হবে, যেটা কেবল বৃষ্টি চাইলেই করা সম্ভব। পরি কথা শুনে তো বৃষ্টি অনেকটাই অবাক হয়ে যায়। কি এমন কাজ যেটা শুধু বৃষ্টিই করতে পারবে আর কেউ করতে পারবে না? কি কাজ যে শুধু আমিই করতে পারবো? হ্যাঁ মা, আগে তো বল কি কাজ। তাহলে শোনো, এখানে ওরা এসেছে ডিল করার জন্য, আর আমরা না চাইলে ডিল পাবে না। তাই রাসেল বৃষ্টিকে বলবে এই ডিলটা পেতে হলে আমাদের সাথে ওকে বাড়িতে যেতে হবে 1 সপ্তাহ, না হলে ডিলটা পাবে না, আর বৃষ্টিদের কোম্পানির অনেক বড় ক্ষতি হবে। ও, এটা করার কি বড় কাজ? কিন্তু রাসেল যে রাগী, ওকে এটা মানতে চাইবে?
তোমাদের ক্ষতিও কখনো চাইবে না, সেটা যে করেই হোক আটকাবে। আচ্ছা, আমি সেটাই করব। কেননা আপনাদের দুজনকে আবার এক করতে আমি সবটুকু চেষ্টাই করব। আমি রাসেলের চোখে অনেক কষ্ট দেখেছি। তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম। এইভাবে আরো কিছু কথা বলে বৃষ্টি রাসেলকে ফোন দেয়, কিন্তু রাসেল কল রিসিভ করে না। আর করবে বা কি করে, কারণ রাসেল তো ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। মনের কষ্টকে পানির সাথে ধুয়ে ভাসিয়ে দিতে। ফোন তো রিসিভ করছে না, আমি তো কয়েকবার ফোন দিলাম। মনে হয় ফোনের কাছে নেই, তার জন্য ফোন রিসিভ করতে পারছি না। সেটাই হয়তো হবে। আচ্ছা, তুমি আবার কল দিয়ে দেখো তো, দেখো কি হয় কি। আচ্ছা, আমি তাহলে আবার দিয়ে দেখি কি হয়। বৃষ্টি আবারও রাসেলের নাম্বারে ফোন দেয়। প্রথমবার কল রিসিভ হয় না, কিন্তু দ্বিতীয়বারে কল রিসিভ করে। এই, কোথায় ছিল যে ফোন দিলে ফোন রিসিভ করো না? আমি তো ওয়াশরুমে ছিলাম, তা তুমি এখন কোথায়? আমি তো পরিভাবির কাছে আছি। পরিভাবি না অনেক ভালো। এই সিরি চুপ কর, ওই পইটরি আমার সামনে বলবি না, তুই বাসায় চলে আয়। আসবো তো, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা বল? এরা শর্ত দিয়েছে, আমাদের এই ডিলটা পেতে হলে 1 সপ্তাহ এদের বাড়িতেই থাকতে হবে, নাহলে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শোন বৃষ্টি, আমাকে বোঝাতে আসিস না। আমি ভালো করেই জানি এটা ওই পরি সাজানো গোছানো নাটক, তবে আমি সেটাই করব। আমি চাই না আমার জন্য তোদের কোম্পানির কোনো ক্ষতি হোক। আচ্ছা, তাহলে তুমি এই ঠিকানায় জিনিসপত্র নিয়ে চলে আসো, আমি তাদের সাথেই গেলাম। এই, তুই কি আমাকে পাগল পাইছিস? যে ঠিকানা দিচ্ছিস? এইভাবে আরো কিছু কথা বলে রাসেল ফোন রেখে দিয়ে মনে মনে ভাবে, পরি, তুমি যতই নাটক সাজাও না কেন, কোনো কাজ হবে না। তোমার নাটকের অভিনেতা আমি হচ্ছি না। রাসেল রেডি হয়ে হোটেল থেকে সব কিছু নিয়ে হোটেলের সব কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দেয়। গাড়িতে বসে আছে, বৃষ্টিকে ফোন দেয়। হ্যাঁ বলো, আসছই তো, তাহলে আবার ফোন দিলে কেন? আমি ওই বাড়িতে থাকবো, কিন্তু আমার সাথে কেউ যেন কথা না বলে। যদি বলে তাহলে আমি কিন্তু থাকবো না। তুমি পরি ম্যাডামকে বলে সব ঠিক করো। এই কথা শুনে বৃষ্টি পড়ে যায় আরেক বিপদে। এখন কি করবে সে? কেননা পরি তো সব কথা শুনেই নিল। পরি ইশারায় বৃষ্টিকে বলে দেয় রাসেলকে বলতে যে ওর সব শর্ত মানবে। আমি বলেছি তারা তোমার সব শর্ত মেনে নিয়েছে। আচ্ছা ঠিক আছে বলেই রাসেল ফোনটা রেখে দিয়ে আবার গাড়ি চালাতে শুরু করে। রাসেল মনে হাজারো চিন্তায় সে ভর করে। দেখতে দেখতে বাড়ির কাছে এসে পড়ে। বৃষ্টিকে ফোন করে নিচে আসতে বলে। বৃষ্টি নিচে চলে আসে, সাথে পরিও আসে। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো রাস্তায়? সেটা আপনাকে বলার কোনো প্রয়োজন মনে করি না, বুঝেছেন? আমি তোমার বউ, তাহলে আমাকে বলবে না কেন? আগে তো তোমার সব কথাই আমার সাথে শেয়ার করতে। বউ? হাসালেন। আপনার লজ্জা করে না নিজেকে একটা লম্বাটের বউ বলে দাবি করতে? আর কি বললেন, আমি আগে সবকিছু শেয়ার করতাম? তখন যে আমি কোনো লম্পট ছিলাম না কোনো মায়ের পাপী সন্তান। এইসব কি বলতেছো তুমি? তুমি আগে যেমন ছিলে এখন ঠিক তেমনই আছো। আমাদের ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। শিখা সব কিছু বলেছে, তোমাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এত কথা শুনে রাসেলের অনেকটাই রাগ উঠে যায়, যেটা ভাষায় প্রকাশ করতে পারে না। সেই জন্য বৃষ্টিকে বলে, বৃষ্টি, তোকে আমি কি বলেছিলাম? আর এখানে এসব কি ঘটেছে শুনি? আচ্ছা, আর কেউ কিচ্ছু বলবে না, চলো ভিতরে যাওয়া যাক। রাসেলকে নিয়ে ভেতরে যায়। বাড়িতে কেউ নেই, কোথায় যেন গেছে। রাসেলের রুম দেখিয়ে দেওয়া হয়, কিন্তু সমস্যা হলো সেখানে পরিও থাকে। এমনিতেই রাসেলের মনে রাগ কিলবিল করছে, তার উপরে আবার এই সমস্যা। বৃষ্টি, ম্যাডামকে বল আমি একটা লম্পট খারাপ চরিত্রের মানুষ হয়ে তার মতো একটা ভালো মনের মেয়ের সাথে এক রুমে থাকতে পারবো না। দেখো রাসেল, আগে যা হয়েছে সব ভুলে চলো না আবার নতুন করে শুরু করো। কি হবে এত রাগ অভিমান দিয়ে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভুল তো মানুষেরই হয়, আমিও না হয় ভুল বুঝে একটা ভুল করেছি। চলো না সব ভুলে আবার নতুন করে সুখের সংসার সাজাই। রাসেল পরির কথা শুনে হো হো করে হেসে ওঠে। না হেসে থাকতেই পারে না, কেননা পরি তো হাসার মতো এই কথা বলছে।
সব নতুন করে সাজাবো। সবকিছু কি এতই সোজা? ফিরিয়ে দিতে পারবেন আমার হারিয়ে যাওয়া সেই দিনগুলো? ফিরিয়ে দিতে পারবেন আমার সেই হাসি খুশিতে ভরা আনন্দের মুহূর্তগুলো? বলেন, পারবেন? রাসেলের কথা শুনে পরি একদম চুপ হয়ে যায়। রাসেলের মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। দেখো, সেটা করা সম্ভব না, কারণ সেই সময়টা চলে যায়, সেই সময় আর ফিরে আসে না। তবে আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব কষ্ট মুছে দিব। কি লাভ মনের খাতায় ইরেজার দিয়ে ঘষে ঘষে কষ্টের লেখা মুছে? একটু একটু দাগ তো স্পষ্ট থেকেই যাবে। এত কথা আমি বলতে চাই না। এখন আমাকে অন্য রুমে থাকার ব্যবস্থা করলে করেন, না হলে আমাকে বিদায় জানাতে পারেন। তবু আপনার সাথে এক রুমে থাকবো, কাভি নেই, সামঝি? পরি কিছুই বলতে যাবে, তখনই দরজার কাছে রাসেল বলে চিৎকার দিয়ে ওঠে। রাসেলও অবাক হয়ে যায় তাকে দেখে। একদম শুকিয়ে গেছে, ঠিকভাবে চেনাই যাচ্ছে না। রাসেল অবাক হয়ে তাকিয়ে থাকে, কেননা সে ছিল রাসেলের জন্মদাত্রী মাতা মিসেস রেহানা চৌধুরী। রাসেলকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাসেল এমন একটা কাজ করে যেটা দেখার জন্য উপস্থিত কেউই প্রস্তুত ছিল না, কেননা রাসেলকে ওর মা যখন ধরতে যায় তখন রাসেল সেখান থেকে দূরে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, দয়া করে আমার মতো পাপী শরীর স্পর্শ করে আপন অপবিত্র হবেন না। আমি তো পাপ করেছি, তাই আর পাপটা করতে চাই না। দেখ বাবা, আমি সেদিন রাগের মাথায় এসব বলেছিলাম, তাই বলে তুই এমন করবি? দয়া করে আপনারা আমাকে আমার মতো থাকতে দিন না, পায়ে পড়ি আপনাদের। রাসেল সেখান থেকে অন্য রুমে চলে যায় আর কোনো কথা না বলি। রাসেলের মা, তুমি জানোই রাসেল আমাদের উপরে কতটা অভিমান করে আছে। ওর অভিমান এত সহজে ভাঙবে না। একটু সময় নিয়ে সব ঠিক করতে হবে। তবুও তুমি কেন ওকে ধরতে গেলে? আমরা ওর সাথে যা করেছি সেটার তুলনায় ও যেটা করলো সেটা তো কিছুই না। তুমি ঠিক বলেছ, কিন্তু আমি ওকে দেখে আমি আমার আবেগটা ধরে রাখতে পারি নাই। আম্মু, খারাপ করিও না, সব ঠিক হয়ে যাবে। ওর জমে থাকা মনের অভিমান আমাদের আদর ভালোবাসা দিয়ে দূর করে দিতে হবে। মা, ঠিক বলেছিস। আর ওর সাথে এখন একটু কথা কম বলাই ভালো, কারণ এখন ওর রাগটা বেশি। এইভাবেই সবাই আরো অনেক কথা বলে। এদের কথা বৃষ্টি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিল, কিছুই বলেনি, চুপ করে থাকা ছাড়া। এইদিকে রাসেল ওর বালিশে মুখ গুজে কান্না করতেছে। বৃষ্টি রুমে এসে ওর পিঠে হাত রেখে বলে, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তোমার তো খুশি হবার কথা, আন্টির সাথে এমন ব্যবহার করে। ওহ বৃষ্টি, তুই আসলে আমি অমনটা করতে চাইনি, কিন্তু কি করব বল? এদের সামনে গেলেই আমার সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়। মা নিজেই পাপী বলেছিল, তাহলে এখন আমার মতো পাপীর শরীর স্পর্শ করলে মার শরীর অপবিত্র হবে না বল? রাসেলের কথা বলা দেখি বৃষ্টি মনে জমে থাকা কষ্টের পরিমাণটা অনুভব করতে পারে, তাই আর কিছুই বলে না। দেখো, সব ঠিক হয়ে যাবে, এখন চুপটি করে ঘুমিয়ে পড়ো তো। বৃষ্টি, তুই সবাইকে মানা করে দিস, দয়া করে আমার সাথে আগ বাড়িয়ে কথা যেন না বলে। আর পরি ম্যাডাম তো ভুল করেও না। আচ্ছা, বলে দিবনি, তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। এইদিকে দরজায় দাঁড়িয়ে পরি ওদের বলা কথাগুলো সবই শুনে নেয়। না চাইতেই পরির চোখ থেকে জল গড়িয়ে পড়ে, যেটা বৃষ্টি ঠিকই খেয়াল করে। বৃষ্টি সেখান থেকে ওর রুমে চলে যায়। বৃষ্টি, রাসেলকে আমার সাথে একটু মন করে কথা বলবে না? দেখো আপু, তোমরা ভালো করে জানো ওর সাথে কি কি করেছো। এখন একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আমার ভালোবাসা দিয়ে ওর মনের সব অভিমান মুছে দিব, হোক না সেই অভিমানের পাহাড় সমান। আমি তোমার পাশেই আছি। জানো আপু, আমি মনে প্রাণে রাসেলকে আমার করে পেতে চাইতাম, কিন্তু তোমার ভালোবাসা দেখে আমার মন থেকে সব আশা দূরে সরে গেছে। আমি ওকে অনেক ভালোবাসি, আমি সবকিছুর ভাগ দিতে পারবো, কিন্তু ওর ভাগ আমি কাউকে দিতে পারবো না। কাউকে তোমার মনের মানুষের ভাগ দিতে হবে না, বুঝলে? রাসেলকে পাওয়ার জন্য ক্যান্ডিডেট ছিলাম 3 জন, কিন্তু নির্বাচিত হয়ে তুমি রাসেলকে জিতে নিয়েছো। কারো অধিকার নেই তাকে তোমার থেকে কেড়ে নেবার। এখন চুপটি করে ঘুমাও। তুমি ঠিক বলেছ, কিন্তু কি করে ঘুমাবো বলো? ওকে ছাড়া যে ঘুম চোখে কিছুতেই আসে না। আরে, এত কাছে পেতে মন চায় বুঝি? তাহলে দূরে সরিয়ে দিয়েছো কেন? আমি কি এমনি এমনি সরিয়ে দিচ্ছি নাকি? একটা ভুলের কারণেই তো সব শেষ হয়ে গেছে। এইভাবে কথা বলতে বলতেই ওরা ঘুমিয়ে পড়ে। সকালে রাসেল ঘুম থেকে উঠে
ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে সকালের সূর্যটাকে উপভোগ করছে। তখনই পেছনে পরি এসে, কি করতেছো একা একা এখানে দাঁড়িয়ে? দেখছেন না আমি এখানে দাঁড়িয়ে সমুদ্রের পানি গুনতেছি। পানি যে গোনা যায় সেটা এই প্রথম তোমার থেকে জানতে পারলাম। তা কতটুকু পানি হয়েছে? এই তুই যাবি এখান থেকে? সে কখন থেকে ভাঙা রেডিওর মতো বেজেই যাচ্ছিস তো বেজেই যাচ্ছিস। তুমি না এখন কি আজব আজব কথা বলো? ভাঙা রেডিও কিভাবে বাজতে পারে? তোর যেতে হবে না, তুই থাক, বরং আমি চলে যাই। অসহ্য একটা পেইন তুই। আমি হচ্ছি পেইন কিলার। তোমার মন থেকে সব কষ্ট অভিমান মুছতে কাজ করি। করতে থাক, কোনো কাজ হবে না। জানিসই তো, যতই ওষুধ খাই না কেন, কিন্তু অ্যাসিডিটি কখনো নিরাময় সম্ভব হয় না। তেমনি আমার মনের খাতায় জমে থাকা অভিমানও মুছবে না। কে বলেছে মুছবে না? একটা কথা জানো তো, কাপড়ে লাগা দাগটাও কিন্তু সাধারণ ডিটারজেন্ট পাউডার দিয়ে না উঠলেও সার্ফ এক্সেল দিলে কিন্তু ঠিকই উঠে যায়। ঠিক আমিও তোমার মনে জমে থাকা সকল অভিমান মুছে দিব। ওকে, চেষ্টা করতে থাক তোর মতো, আমি আমার মতো চলতে থাকি। এখন চলো, খাবে। নিচের সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। বৃষ্টিকে বল আমার খাবারটা যেন রুমে এনে দিয়ে যায়। খবরদার খাবার তুই আনবি না বলে দিলাম। দেখো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। গেলে সবাই কত খুশি হতো, তাই না? আমারে তো খুশি রাখার জায়গা নেই, বুঝলি? তুই গিয়ে খাবার পাঠিয়ে দে। পরি জানে আর বেশি কিছু বললে রাসেলের মাথা আরো গরম হবে। কথাই বলে না, তাও আজকে অনেকটাই বলেছে। পরি সেখান থেকে নিচে চলে আসে। কি রে মা, রাসেল কোথায়? ও এলো না বুঝি? আসবে না, খাবার পাঠিয়ে দিতে বলেছে। তোমার ছেলে যে নবাব, তুমি কি সেটা ভুলে গেছো? আমি খাবার নিয়ে যাই। আপু, তুমি খাবার নিয়ে গেলেও খাবে তো, নাকি আমি নিয়ে যাব? দেখো, না খেলেও চেষ্টা তো আর কমতি রাখতে পারি না। পরি খাবারের প্লেটটা নিয়ে রুমে চলে আসে। এসেই দেখে রাসেল সে একইভাবে দাঁড়িয়ে আছে। তুমি এখনো সেইভাবে দাঁড়িয়ে আছো? আসো, খাবার খাবে। খাবার নিয়ে যা, তোর খাবার তুই গিয়ে চেয়ারে বসে খাগা। কেন এরকম করতেছো? আসো, আমি খাইয়ে দেই। আগে কত খাইয়ে দিতাম, তাই না গো? রাসেল খাটে এসে বসতে বসতে কথাগুলো বলছিল, আর পরি খাবার রাসেলের মুখে দিতে নিলেই শুরু হয় ৭১-এর যুদ্ধ। মানে রাসেল পরির গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। পরি গালে হাত দিয়েই ঠায় দাঁড়িয়ে থাকে, চোখে পানি চিকচিক করছে। তোকে বলেছি না বেশি অধিকার খাটাতে আসবি না, তাহলে সকাল বিকেল এইভাবেই চলবে। যখন আমার সাথে এমন করতে আসবি। দেখো, এমন করিও না। ভুল করলে সেটার ক্ষমা কি হয় না বলো? এইভাবে ভাঙা রেডিওর মতো বাজা বন্ধ কর তো, ভালো লাগে না। তোকে না বললাম তুই খাবার আনবি না, বৃষ্টিকে দিয়ে পাঠিয়ে দিবি? তুমি আমার স্বামী, তাহলে বৃষ্টি কেন খাবার নিয়ে আসবে? আইসে স্বামী বলতে, ভালো চাইলে এখান থেকে যা, আর ডিলটা করে দিলেই তো পারোস। আমার জন্য বৃষ্টিদের কেন ক্ষতি করতেছিস? দেখো, আমি কোনো ক্ষতি করব না। এইটা বাবা বলেছে, ডিলটা পেতে হলে 7 দিন আমাদের বাড়িতে থাকতে হবে। আমি জানি বাবার মাথায় এমন ক্রিমিনালি চিন্তা কখনোই আসবে না তুই ছাড়া। এই বুদ্ধি তুই বাবাকে দিয়ে করিয়েছিস, কারণ তুই ভালো করে জানিস আমি বৃষ্টিদের ক্ষতি কখনোই হতে দিব না, সেটা যেইভাবেই হোক। পরির মুখে কোনো কথাই নেই, একদম চুপটি করে দাঁড়িয়ে আছে। রাসেল বসে খাবারটা খেয়ে নেয়। ঠিকই খাবার খাচ্ছ, অথচ আমাকে কি মাইরটাই না দিলা? একবার ভাগে পেয়ে নেই, এই মায়ের আমি সুদে আসলে তুলবো। কি ভেবেছো চান্দু, আমি এমনিতে সব মেনে নিব? কিরে এইভাবে আমার খাবারের দিকে নজর দিয়ে বিড়বিড় করে কি দোয়া পড়তেছিস? কোনো মন্ত্র পড়তেছিস নাকি আমাকে তোর বসে আনার জন্য? আরে না, কি যে বলো না। আমি কি তোমার জন্য এইসব করতে পারি বলো? আচ্ছা, আরো কিছু তোমার জন্য নিয়ে আসি। তোমরা তো ঠিকভাবে খাওয়া হলো না তোমার। তোর কি মনে হয় আমি 1 বছর হলো না খেয়ে আছি, তাই এখন সব খেয়ে ক্ষুধা মেটাবো? ঠিক তা নয়। আচ্ছা, আমি যা বলি তুমি সেটার এইভাবে তেরা কথা বের করো কেন? আমি যে খারাপ মানুষ সেটার জন্যই আমি এমন করছি, আর এটা বুঝতে তোর এত এত সময় লাগে? এইভাবে আরো কিছু কথা বলি রাসেলের খাওয়া হয়ে গেলে পরি খাবারের প্লেটটা নিয়ে আসে। এই আপু, রাসেল তাহলে তোমার হাতে নিয়ে যাও খাবার খেলো? আমার তো কথাটা মানতে কেমন যেন লাগছে। খাবার খাবে না কেন? আমি যে তার সুন্দরী বউ, বুঝলে পিচ্ছি? কি? আমি পিচ্ছি?
তুমি পিচ্ছি, তোমার বর পিচ্ছি, তোমার শ্বশুর শাশুড়ি পিচ্ছি। না, এরা তো বড় মানুষ। বৃষ্টির এমন কথা শুনে পরিসহ ও শ্বশুর শাশুড়ি হাসতে হাসতে শেষ। আন্টি, তোমরা এভাবে আমার কথা শুনে হাসছো? তো ঝগড়া করে স্টাইল দেখে না হাসা পারলাম না যে, সেটা আমি কি করবো তাহলে? আরে বৃষ্টি, রাগ করছো কেন? আমি তো মজা করলাম তোমার সাথে, সেটাও বুঝতে পারো না নাকি? আমি বুঝেছি বলেই তো তোমাদের এমনটা করে একটু মজা দিলাম, বুঝলে? এইভাবে চলে যায় প্রথম দিন। পরের দিন বিকেলে বৃষ্টি বায়না ধরে ঘুরতে যাবে, কিন্তু রাসেল কিছুতেই রাজি হয় না। পরে অনেক বলার পরেই রাজি হয়। রাসেল বৃষ্টিকে রেডি হয়ে আসতে বলে। অনেকটা সময় অপেক্ষা করার পর বৃষ্টি আসে, সাথে পরিও আসে। পরীকে সাজা অবস্থায় দেখেই তো রাসেলের রাগ উঠে যায়। পরী কেন যাবে, তাই রাসেল বৃষ্টিকে বলে পরীকে উদ্দেশ্য করে, বৃষ্টি, তুই বলছিস শুধু তুই একাই যাবি, তাহলে এখন ভাড়া করে লোক নিয়ে আসতেছিস কেন? ভাড়া করা কথা শুনেই তো পরী তেলে বেগুনে জ্বলে ওঠে। মনে হচ্ছে চোখের আগুনে রাসেলকে পুড়িয়ে দিবে, যেটা দেখে রাসেল মনে মনে ভাবে, বাপরে বাপ, কি রাগি চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে এই বুঝি গিলে খাবে। দেখো, আমি অবিবাহিত একটা মেয়ে হয়ে তোমার সাথে একা ঘুরতে গেলে সবাই কি মনে করবে, তাই তো পরিভাবিকে সাথে নিয়ে যাব। এইটা যদি ভেবে থাকোস তাহলে ঘুরতে যাওয়ার কথা কেন বললি? আর ইনি তোর ভাবি হলো কি করে? না, তেমন না, আসলে আমার একটা ভাই হলে পরিয়াপুর সাথে বিয়ে দিয়ে দিতাম, তাই ভাবি বলে ডাকি। বৃষ্টি, তোমরা যাও, আমি কোথাও যাব না। কেন ভাবি, তোমার আবার কি হলো? এত সময় তো যাবে যাবে বলে মাথা খাচ্ছিলে। এখন কেমন জানি লাগছে, একটু ভালো লাগতেছে না। তোমরা বরং গিয়ে ঘুরে আসো। রাসেল স্পষ্ট বুঝতে পারে পরীকে ওই কথাটা বলার কারণেই আমার রাগী কণ্ঠে কথা বলছে। বৃষ্টি, তাড়াতাড়ি চল, আর তোর সাথে যদি কেউ যেতে চায় তাহলে তাকে নিয়ে চল। ভাবি কি নেই যখন যাবি তখন এত নাটক কেন করলি? পরি ভাবিকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? তুই জানিস, তুই চলে যাওয়ার পর থেকে এমন একটা রাত যায়নি যেই রাতে ভাবি নিজের চোখের জলে বালিশ ভেজায়নি। না বুঝে একটা ভুল না হয় করেই ফেলেছে, তার জন্য তুই তাকে সারা জীবন কষ্ট দিবি? আর ভাবি যদি তোকে ভালো নাই বাসতো তাহলে তোর জন্য দিনের পর দিন, মাসের পর মাস, আরো থাকলো বছর অপেক্ষা করতো না। বৃষ্টির এমন কথা শুনে রাসেল অনেকটাই অবাক হয়, আর বৃষ্টির বলা কথাগুলো ভাবতে থাকে। বৃষ্টি তো ঠিকই বলেছে। পরি যদি আমাকে ভালো নাই বাসতো তাহলে তো ও এইভাবে আমার পথ চেয়ে আমার বাড়িতে বসে থাকতো না। যদি পরিভাবের জায়গায় তুই থাকতি তাহলে সেদিন এমন ঘটনা শুনে কি করতি? জানি ভাবির থেকে তুই আরো খারাপ কাণ্ড ঘটাতি। একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখতো সে কি বলে, পরিভাবের কোনো ভুল আছে কিনা। আসলে আমরা যাকে মন থেকে ভালোবাসি তার ভাগ কাউকে দিতে চায় না, সেজন্য প্রিয় মানুষটিকে হারানোর ভয় সব সময় তাড়া করে। আপনজনের প্রতি সন্দেহ সবসময় থাকে, সেই সন্দেহটা ভালোবাসা দিয়ে ভাঙতে হয়, অবহেলা দিয়ে নয়। পরি কান্না করে দেয়। বৃষ্টির কথাগুলো রাসেলের বুকে গেঁথে যায়। এই কথাগুলো যেন বারবার ভাবিয়ে তুলছে রাসেলকে। সেও তো পরীকে অনেক ভালোবাসে, কিন্তু কোনো এক অজানা অভিমান সেটা প্রকাশ করতে দেয় না। বৃষ্টি, তুই কি ঘুরতে যাবি নাকি যাবি না সেটা বল। দেখ রাসেল, এভাবে অভিমান করে থাকিস না। একটা কথা তো জানিস, আপনজন পাশে থাকলে কেউ বোঝে না, কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে। কিন্তু আফসোস, তখন আর সেই মানুষটার কথা শোনার জন্য প্রিয়জন কাছে থাকে না, হারিয়ে যায় অজানার দেশে। বৃষ্টির কথাগুলো রাসেলের মনে থাকা অভিমানগুলো একটু একটু করে করে সরিয়ে দেয়। রাসেল মনে মনে চিন্তা করে পরীকে আপন করে নিবে, কিন্তু সেটা একটু পরীকে কষ্ট দিয়ে অন্যভাবে। ওর মতো মেয়েকে আমি কোনোদিন মেনে নিব না, বুঝলি? আমি তোকেই বিয়ে করব। রাসেলের কথাটা শুনেই পরী সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তোর মাথা ঠিক আছে? কি বলছিস এসব? আমি তোকে বিয়ে করবো এটা ভাবলি কি করে? পরি ভাবির মতো এত সুন্দর মনের মানুষটার কষ্টের কারণ হব? বৃষ্টির কথা শুনে রাসেলের একটা হাসি দিয়ে বৃষ্টিকে বলে, তোকে বিয়ে করতে আমার বয়ে গেছে। আমার জন্য কি দেশে মেয়ের অভাব পড়ছে? তাহলে তুই মাত্রই বললি আমাকে বিয়ে করবি। আরে আমি তো সেটা পরীকে রাগানোর জন্য বলেছি। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তোমার মাথায় কখন কি আসে আল্লাহ ভালো জানে। তা এখনকার প্ল্যানটা কি একটু শুনি। রাসেল যখনই কিছু বলতে যাবে তখন ওর বাবা সেখানে চলে আসে।
দেখ বাবা, মানুষ মাত্রই ভুল করে। আমরা না হয় একটা ভুল করেছি, তাই বলে কি সেটা ক্ষমা কখনো পাবো না? হ্যাঁ রে বাবা, আমাদের ক্ষমা করে দে। আমরা কি তোকে কষ্ট দিয়ে কম কষ্ট পেয়েছি বল? বাবা মা, তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই। তোমরা আমার কাছে কোনো ভুল করতে পারো না। রাসেলের কথা শুনে ওর বাবা মা ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়, যেটা কোনো কষ্টের কান্না নয়, এটা সুখের কান্না। বাবা, বৌমা অনেক কষ্ট পেয়েছে, ওকে মাফ করে দে। তোর আসার পথ চেয়ে থাকে, কতবার আত্মহত্যা করতে গিয়েছিল কিন্তু করতে পারেনি। তোর বাবা তার একটু সময় কাটানোর জন্য অফিসে বসিয়েছে, তুই এসে যদি না পাস, তার জন্য কোনোদিন এই বাড়ি ছেড়ে কোথাও যায়নি। কি বলো এইসব? আমি পরীর সাথে এত কিছু করলাম, পরী যদি এখন আমাকে ক্ষমা না করে তাহলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। যেই মেয়েটা আমার জন্য এত করেছে আর আমি কিনা তাকেই কষ্ট দিলাম। বাবা, পরীকে মেনে নিয়ে আবার সুখের সংসার শুরু কর। রাসেল ওর মনে থাকা প্ল্যানটা খুলে বলে, কিন্তু ওর প্ল্যানটা একটু জটিল বলে। দেখ বাবা, এতে যেন আবার হিতে বিপরীত না হয়। এমনিতেই মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। না, কিছুই হবে না, শুধু তোমরা যদি আমার পাশে থেকে আমার কথা মতো কাজ করো। রাসেলের কথা মতো সবাই কাজ শুরু করে দেয়। রাসেল ওর কিছু কাজ করার জন্য চলে যায়। এইদিকে বাড়িটা একটা সাজানোর জন্য দেখে পরীর অনেকটাই অবাক হয়ে যায়, তাই জিজ্ঞেস করে, আম্মু, বাড়ি সাজানো হচ্ছে কেন? আজকে আবার কি হবে? দেখ মা, আমি রাসেলকে অনেক বুঝিয়েছি তোকে মেনে নিতে, কিন্তু রাসেলের একটাই কথা, ও তোকে মানবে না। ও নাকি বৃষ্টিকে বিয়ে করবে। তা আমরা ভেবে দেখলাম ছেলে যেটা ভালো বোঝে সেটাই করতে দেওয়া উচিত। আজকে বৃষ্টি আর রাসেলের আংটি বদল হবে। কথাটা শুনি ফরিদ যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়, ঠাস করে বসে পড়ে। না চাইতেই চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তে থাকে। আম্মু, এটাই কি ছিল আমার কপালে? তবে তোমরা যেখানে রাজি সেখানে আমি বাধা দেওয়ার কে? দোয়া করি যেন ওর সাথে বৃষ্টি সুখে সংসার করতে পারে। মারে, তুই কাঁদিস না। রাসেল ডিভোর্সের পেপার আনতে গেছে, তুই আমার মেয়ে হয়ে আমার বাসায় থাকবি। পরি কিছুতেই বলতে পারে না, রুমে চলে যায়। এইদিকে সবাই হাসতে থাকে। ভাবি কিছুই বুঝতে পারলো না। যদি একটাবার বুঝতো তাহলে এমন হতো না। রে মা, তবে ও আবার কিছু না করে বসলেই হয়। আরে কিছুই হবে না, একটু পর রাসেল ভাই আসলেই সব ঠিক হয়ে যাবে। অনেকটা সময় পর রাসেল হাতে করে অনেক কিছু নিয়ে আসে। এইদিকে পরি তখন রুমে এসেই, আমি রাসেলের সাথে বৃষ্টিকে কোনোদিন সহ্য করতে পারবো না। তার চেয়ে বরং আমি ওদের পথ থেকে দূরে সরে যাব। হ্যাঁ, আমি দূরে সরে যাব বলে কলকাটার চাকু নিয়ে হাতের শিরা কেটে দেয়। রক্ত পড়তে থাকে আর ধীরে ধীরে শরীরটা নিস্তেজ হতে থাকে। চোখের সামনে সব কিছু যেন ঝাপসা হয়ে আসে। একটু পরে কিছুই দেখতে পায় না, মাটিতে লুটিয়ে পড়ে। এইদিকে, বাবা, সবকিছু নিয়ে এসেছিস তো নাকি? মা, সবকিছু নিয়ে এসেছি। আজকে পরীকে আবার আপন করে নিব, ওকে আর কষ্ট পেতে দিব না। তাহলে যা, ওকে রুম থেকে নিয়ে আয়, মেয়েটা একদম সারপ্রাইজ হয়ে যাবে। রাসেল আর কিছু না বলেই দৌড়ে পরি রুমের দিকে আসতে থাকে। যতই আগাচ্ছে ততই যেন রাসেলের মনে অজানা ভয় কাজ করতেছে। দরজার সামনে এসে পরি বলে ডাক দেয়, কিন্তু পরির কোনো সাড়া দেয় না। দেখে রাসেল রুমে ঢুকে পড়ে। রুমে ঢুকতেই দেখতে পায় পরির দেহটি ফ্লোরে পড়ে আছে। লাল রক্তে যেন পুরো ফ্লোর ভরে গেছে। রাসেল পরি বলে একটা চিৎকার দেয়। পরী, না, এটা হতে পারে না। রাসেলের এমন জোরে চিৎকার শুনে সবার নিচ থেকে উপরে চলে আসে। রুমে এসেই দেখতে পায় পরি মাটিতে পড়ে আছে, হাত থেকে রক্ত পড়েই যাচ্ছে। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মা, এটা তো হবার ছিল না, কেন করলো এমন? আমি আগেই বলেছিলাম হিতে বিপরীত যেন না হয়। এখন দেখ কি হয়ে গেল। এখন এসব বলার সময় না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। রাসেল পরীকে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দেয়। বৃষ্টি পরীকে ধরে থাকে যেন পড়ে না যায়। সবার চোখেই যেন পানি। রাসেল গাড়ি চালাইতেই শুরু করে। 10 মিনিটের পথ যেন রাসেলের কাছে 10 দিনের সমান মনে হচ্ছে। রাস্তা যেন শেষ হতেই চাচ্ছে না। রাসেল সর্বোচ্চ গতিতে গাড়ি চালাতে শুরু করে। কিছু সময় পর হাসপাতালে এসে পৌঁছে। ডাক্তারকে বলেই অপারেশন রুমে নিয়ে যায়। অপারেশন চলছে, সবাই বাইরে কান্না করতেছে।
আর আল্লাহর কাছে পরীর জান ভিক্ষা চাচ্ছে। ডাক্তার বেরিয়ে আসে। রাসেল ডাক্তারের কাছে ছুটে যায়। ডাক্তার সাহেব, আমার কলিজা পাখির কি অবস্থা এখন? দেখো রাসেল, আমি তোমার মনের অবস্থা বুঝি। এভাবে ভেঙে পড়ো না। আর রোগীর অবস্থা খুবই খারাপ। যত তাড়াতাড়ি সম্ভব 2 ব্যাগ ও পজিটিভ রক্তের ব্যবস্থা করো। ওকে, ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। ডাক্তার সাহেব, আমি কি আপনাদের সাথে ভিতরে আসতে পারি? দেখেন ম্যাডাম, অপারেশন রুমে ডাক্তার ছাড়া অন্য কারো থাকা সম্ভব না। আমি একজন ডক্টর, এই হাসপাতালেই চাকরি করি। আরে ম্যাডাম, আগে বলবেন না? আপনি এত বড় একজন ডাক্তার হয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। আরে সমস্যা নাই। বৃষ্টি আর ডাক্তার আবারও অপারেশন রুমে চলে যায়। রাসেল রক্তের সন্ধানে চলে যায়। এইদিকে রায়হান সাহেব পরীর বাবা মাকে আগেই খবর দিয়েছে। তারাও ছুটে চলে আসে। এদিকে রাসেল সব জায়গায় খোঁজ করে কোথাও রক্তের দেখা মেলে না। রাসেল হতাশ হয়ে ফিরে আসে। বাবা, রক্তের কি কোনো জোগাড় হলো নাকি পাসনি কোথাও? বাবা, কোথাও রক্তে জোগাড় করতে পারিনি। সব জায়গায় খবর নিয়েছি। এখন তাহলে কি হবে? রক্ত না হলে তো পরীর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে। সে আর কেউ না, সে হলো শিখা। আমার শরীর এক ফোঁটা রক্ত থাকতে আমার বোনের কিচ্ছু হতে দেব না। সবাই পেছন ফিরে তাকিয়ে দেখে শিখা আর ও বাবা মা। রাসেল তো শিখাকে দেখেই সেই লেভেলে রেগে যায়। এই, তুই এখানে কেন এসেছিস? আমার সাজানো সংসারটা নষ্ট করেও তোর শখ মেটেনি, এখন আইছিস মজা করতে? দুলাভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, কিন্তু সেটা একটু দেরিতে। আর এখন এসবের সময় না। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। যত রক্ত লাগে আমি দিব। উপরের কথাগুলো বলে শিখা রাসেলের পায়ে পড়ে। রাসেল রাগকে একটু কন্ট্রোল করে, কিছু বলতে যাবে, ঠিক তখনই বৃষ্টি আসে। ভাইয়া, রক্তের ব্যবস্থা করতে পেরেছেন নাকি? ভাবির অবস্থা ধীরে ধীরে খারাপই দিকে যাচ্ছে কিন্তু। বৃষ্টির কথা শুনে সবাই যেন আরো কান্না ভেঙে পড়ে। এইদিকে রাসেল তো কথাই বলতে পারতেছে না। শিখা বৃষ্টির সাথে রক্ত দেবার জন্য যায়। সবাই কান্না করতেছে। আল্লাহ, তুমি আমার জীবন নিয়ে আমার পরীর জীবন ফিরিয়ে দাও। আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। বাবা, এবার ভেঙে পড়িস না, একটু নিজেকে শক্ত কর, দেখবে আল্লাহ সব ঠিক করে দিবে। মা, কি থেকে কি হয়ে গেল? এরকম তো হবার কথা ছিল না। কেন বারবার আমার সাথে এমনটা হয় বলতে পারো? এইভাবে আরো কিছু কথা হয়। এদের মাঝে কিছু সময় পর ডাক্তার ও বৃষ্টি বেরিয়ে আসে। ডাক্তার সাহেব, পরীর এখন কি অবস্থা? কিন্তু ডাক্তার সাহেবের মুখে কোনো কথা নেই। মুখটা কালো করে ফেলে রাসেলের দিকে চেয়ে। বৃষ্টি, ডাক্তার কিছু বলছে না কেন? দয়া করে তুই বল, আমার পরীর কি অবস্থা? রাসেলের কান্না দেখে ডাক্তারের চোখে পানি। বৃষ্টি যেন পাথরের মতো দাঁড়িয়ে আছে। রাসেলের কান্না দেখে বৃষ্টির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। দেখো ভাইয়া, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারি, কিন্তু কি করো বলো? আল্লাহ যা করবে সব ভালোর জন্যই করে। পরী কি তাহলে আমার কাছে ফিরে আসবে না? ভাবি এখন আমাদের মাঝে। কি আমাদের মাঝে সেটা বল। সবাই বৃষ্টির মুখের দিকে তাকিয়ে আছে। কি বলবে সে? ঠিক যেন নির্বাচনের ফলাফল ঘোষণার মতো অবস্থা। আরে আল্লাহ তোমার মুখের দিকে ফিরে তাকিয়েছে। ভাবি এখন আউট অফ ডেঞ্জার, একটু পরেই বেরিয়ে দিয়ে দিবে। রাসেল খুশিতে আত্মহারা হয়ে বৃষ্টিকে জড়িয়ে ধরে, কান্না করে দেয়। বৃষ্টি রাসেলের অবস্থা বুঝতে পেরে এখন সবার মুখে হাসি রেখা ফুটে উঠেছে। কিছু সময় পর পরীকে বেডে শিফট করে। সবাই আগে গিয়ে দেখা করে আসে। বাবা, এখন তুই গিয়ে পরীর সাথে কথা বল। আমি যাচ্ছি। রাসেল গুটি গুটি পায়ে পরীর কেবিনের ভেতরে প্রবেশ করে। দেখতে পায় পরী চুপটি করে শুয়ে আছে, হাতে স্যালাইন লাগানো, মুখটা একদম শুকিয়ে গেছে। রাসেলের চোখে চোখ পড়তেই পরীর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। পরী, তোমাকে কি আমি এতটাই কষ্ট দেই যে আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে? পরী মুখে কোনো কথাই নেই। পরী কি বলবে? জানো, আমার না অনেক কষ্ট হয়েছে। আমি কত আশা নিয়েছিলাম বিকেলে। তোমাকে ভালোবাসি প্রিয়, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। কথাটা বলেই বুকে জড়িয়ে নিব, কিন্তু তার আগে তুমি এই আকামটা করতে গেলে। তুমি তাহলে বললে কেন যে বৃষ্টিকে বিয়ে করবে? আর আম্মু বলল
তুমি ডিভোর্সের পেপার আনতে গেছো? হায় রে বোকা, আমি তো তোমার জন্য উপহার কিনতে গেছিলাম। মনে পড়ে আজকে আমাদের বিবাহবার্ষিকী? তোমার সাথে কোনো কথা নেই, যাও এখান থেকে। তুমি বৃষ্টিকে নিয়ে বিয়ে করো গা, আমার কাছে কি? আচ্ছা ঠিক আছে, বৃষ্টি কোথায় তুই? তোরে তো আমি মেরেই ফেলবো। পরি রাসেলকে একটা কিলঘুষি দিয়ে বুকে টেনে নিয়ে লম্বা একটা কিস করে। মান অভিমান যেন হারিয়ে যায় অদৃশ্য কোনো এক দেশে। এইভাবে আগলে রাখবি তো? এভাবে আগলে রাখবো। কখনো ছেড়ে যাবে না তো? পাগল নাকি? একবার ছেড়ে গিয়ে জীবন তেজপাতা আবার হারিয়ে যায়, তাই না? পাগল একটা। তোমার পাগল। এইভাবেই চলতে থাকে ওদের মান অভিমান ভরা ভালোবাসার সংসার। চলতে থাক, আর আমরা বরং চলে যাই, কেননা সুখের সংসারে বিরক্ত করতে নেই। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।